যে আকর্ষণ ওটা প্রোটন আর নিউট্রনের চার্জ। কারো কোনো আইডিয়া? চার্জ, হোয়াট ইজ কল্ড চার্জ? কেউ জানি না চার্জ বলতে কি বোঝায়? ভাইয়া পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের একটি ধর্ম। পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের একটা ধর্ম। ওকে, বলা যায়, ঠিক আছে, বইয়ের ভাষায়, তাই না? তো এই চার্জটা আসলে আমরা এটা সম্পর্কে ইলেকট্রোস্ট্যাটিক্সে বিস্তারিত জেনে আসি, বাট এখানে আমাদের যতটুকু লাগবে আমি এগুলো নিয়ে গল্প করে যাব, ঠিক আছে, আস্তে আস্তে। এই চার্জটাকে আমরা বলতে পারি যে স্মলেস্ট ইউনিট অফ অ্যাটম, অর্থাৎ পদার্থের একদম ক্ষুদ্রতম কণিকাটাকেই আমরা কি বলি? চার্জ বলি, তাই না? জানা আছে? তাহলে আমরা চার্জ বলতে কি বুঝবো? যে স্মলেস্ট ইউনিট অফ অ্যাটম, তা পরমাণুর ক্ষুদ্রতম কণিকাটাকে আমরা কি বলি? চার্জ বলি। এখন চার্জের কথা যদি বলতে হয়, চার্জ তো একটা আলাদা একটা ধর্ম, তাই না? যে একজন বলল যে চার্জ হচ্ছে আলাদা একটা ধর্ম, তাই না? তো চার্জ আর মাস মানে হচ্ছে ভর। আমি আরও একটা কথা বলি, আমি হচ্ছে ইংলিশ টার্মগুলো একটু বেশি ইউজ করি পড়ানোর সময়। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাৎক্ষণিক সাথে সাথে রেসপন্স করবেন, সাথে আমি বাংলা টার্মগুলোও বলে দেই, বাট তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলবেন, ঠিক আছে? তাহলে স্মলেস্ট ইউনিট অফ অ্যাটম, পরমাণু ক্ষুদ্রতম কণিকাটা হলো চার্জ, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে চার্জ আর মাসের মধ্যে কি কোনো রিলেশন আছে? চার্জ আর মাস কি এক কথা? মাস মানে হচ্ছে ভর। চার্জ এবং ভর এই দুইটা কি এক কথা? না, আলাদা। আলাদা কথা, তাই না? তার মানে চার্জ এবং ভর দুইটা এক কথা না। আমি যদি বলি কোনো পরমাণুর চার্জ আছে, কোনো পরমাণুর মাস আছে, ভর আছে, ঠিক আছে, তাহলে দুইটা অবশ্যই আলাদা কোনো কিছু বুঝাবে। আচ্ছা, চার্জের কি ভর নেই? যদি বলি চার্জের কি ভর নেই? আছে। আচ্ছা, কত? আছে। কত সেটা? 9.108 into 10। 9.1 ইন্টু 10⁻31 কেজি, তাই না? চার্জের ভর হচ্ছে এটা, কত ক্ষুদ্র একটা ভর, তাই না? ওকে, এখন দেখেন এই চার্জের মধ্যে, দুইটা চার্জের মধ্যে যে ফোর্স হয় সেটাকে আমরা কি বলি? দুইটা স্থির চার্জের মধ্যে যে ফোর্স হয় সেটাকে আমরা কি বলি? ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স বলি, স্থির তড়িৎবল বলি না? সেটার নাম কি? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। আর দুইটা মাসের মধ্যে যে অ্যাট্রাকশন হয় সেটাকে আমরা কি বলি? গ্র্যাভিটেশনাল ফোর্স। জাস্ট একটু কিছু কথা আছে, এই কথাগুলো বলে যাব, আপনারা শুনে যাবেন, ঠিক আছে? এগুলো আমাদের হচ্ছে যে আমরা ওই মহাকর্ষ অভিকর্ষ থেকেও জেনে আসি, তারপরে হচ্ছে স্থির তড়িৎ থেকেও জেনে আসি এই কথাগুলো, বাট আমি একটু আপনাদের মনে করায় দেব, রিমেম্বার করে দিচ্ছি কিছু না, ঠিক আছে? তো আমরা কি জানি, একটা কথা হচ্ছে যে গ্র্যাভিটেশনাল ফিল্ড মহাকর্ষ বল, আরেকটা কথা হচ্ছে কি ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, তার মানে হচ্ছে স্থির তড়িৎ বল, তাই না? এই দুইটা ফোর্স কি এক কথা? দুইটা ফিল্ড কি এক কথা? গ্র্যাভিটেশনাল ফোর্সের কথা যদি বলি বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের কথা যদি বলি, এই দুইটা কি এক না তো, তাই না? দুইটা আলাদা আলাদা। কারণ এই গ্র্যাভিটেশনাল ফোর্স আমরা কি জানি? গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে F=G m1 m2 ডিভাইডেড বাই কত? ডি স্কোয়ার। জানা আছে? 9-10 তো শিখে আসছেন এটা, তাই না? জি। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সের ভ্যালুটা কত আপনার? G m1 m2 ডিভাইডেড বাই কত? ডি স্কোয়ার, ঠিক আছে? আর ইলেকট্রিক যে ফোর্স সেটার ভ্যালু কত? K(q1 q2) ডিভাইডেড বাই ডি স্কোয়ার, ঠিক কি না বলেন তো? তাহলে এটা হচ্ছে তার গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা হচ্ছে তার কি? ইলেকট্রিক ফোর্স। এখন আমি যদি বলি এই গ্র্যাভিটেশনাল ফোর্সের মধ্যে কখনো রিপালশন হতে পারে, বিকর্ষণ হতে পারে? গ্র্যাভিটেশনাল ফোর্সের মধ্যে কি কখনো বিকর্ষণ হতে পারে? না, হতে পারে না। না। আমরা জানি না পদার্থের দুইটা বস্তু সবসময় কি করবে? নিজেদের মধ্যে অ্যাট্রাকশন করবে, তাই না? তাহলে হ্যাঁ। এইখানে কোনো রিপালশন হওয়া পসিবল? এখানে না। রিপালশন হওয়া পসিবল না, এখানে শুধু কি হবে? অ্যাট্রাকশন হবে, ঠিক আছে? তার মানে এই গ্র্যাভিটেশনাল যে ফোর্সটা সেটা কি ফোর্স? অ্যাট্রাকটিভ ফোর্স। আমি এই কথাগুলো কেন বলে যাচ্ছি, আমি একদম পেছন থেকে আসব, বুঝতে পারছেন? তো এই জন্য আমি এই কথাগুলো বলে যাচ্ছি, আমার সামনে এই কথাগুলো কাজে লাগবে, ওকে? তারপরে
কথাটা কি বললাম যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এটার মধ্যে কি হইতে পারে? অ্যাট্রাকশন হইতে পারে, আবার কি হইতে পারে? রিপালশন হতে পারে। কখন অ্যাট্রাকশন হবে? যখন দুইটা বিপরীতধর্মী হলে। থাকবে, দুইটা ধ্রুব থাকবে। যখন দুইটা চার্জ কি থাকবে? বিপরীতধর্মী হবে, একটা পজিটিভ হোক একটা নেগেটিভ হোক, তখন কি হবে? তাদের মধ্যে অ্যাট্রাকশন হবে। আর যদি কি হয়, দুইটাই সেম টাইপের হয়ে যায়, তখন তাদের মধ্যে কি হবে? রিপালশন হবে, বিকর্ষণ হবে, তাই না? তার মানে এইখানে এইটা শুধু অ্যাট্রাকটিভ ফোর্স, এইটা অ্যাট্রাকটিভও হতে পারে, রিপালসিভও হতে পারে। ওকে, আচ্ছা, এখন এই যে চার্জের কথা বলতেছি, চার্জের টাইপ, চার্জ কয় ধরনের হতে পারে বলেন তো? দুই ধরনের, প্লাস আর মাইনাস। এটা পজিটিভ চার্জ আর এটা হলো নেগেটিভ চার্জ। একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ, ঠিক আছে? চার্জ কয় ধরনের? দুই ধরনের, একটা পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ। নিউট্রাল কি চার্জ নাই? একটা বস্তু নিউট্রালে রেখে দিলাম, তার অর্থ কি এর মধ্যে কোনো চার্জ নাই? তার অর্থ কি এটা দাঁড়াচ্ছে? আমি বললাম একটা কন্ডাক্টর, আমাদের কথাগুলো একটু বুঝে নেব, ঠিক আছে? এই কথাগুলো অনেকবার সামনে আসবে। কন্ডাক্টর, কন্ডাক্টর বলতে কি বুঝি বলেন তো? পরিবাহী। কন্ডাক্টর মানে কি? পরিবাহী, যেটার মধ্যে কি থাকে? ইলেকট্রনগুলো ফ্রি থাকে, ফ্রি মুভমেন্ট করতে পারে, সেগুলাকেই তো আমরা কি বলি? কন্ডাক্টর বলি। তারপরে সেমি কন্ডাক্টর কোনগুলা? অর্ধপরিবাহী কোনগুলা? যেগুলোর মধ্যে ইলেকট্রনগুলো ফ্রি থাকে বাট ফুললি ফ্রি থাকে না, হাফ ফ্রি থাকে, সেগুলাকে আমরা কি বলি? সেমি কন্ডাক্টর। আর ইনসুলেটর কোনগুলা? অপরিবাহী, যেগুলোর মধ্যে ইলেকট্রন ফ্রি নাই, তাই না? এখন আপনারা বলেন যে আমি একটা কন্ডাক্টর রেখে দিলাম, সেটা কন্ডাক্টরটা হচ্ছে নিউট্রাল অবস্থায় আছে, তাহলে নিউট্রাল অবস্থায় থাকার অর্থটা কি? এর মধ্যে চার্জ আছে কি নাই? আছে। চার্জ আছে, তাহলে চার্জ থাকলে সেটা নিউট্রাল কিভাবে হইল? দুই ধরনেরই চার্জ বিদ্যমান। ভেরি গুড। একটা বস্তু নিউট্রালে থাকার অর্থ, বা একটা কন্ডাক্টর নিউট্রালে থাকার অর্থ এই না যে তার মধ্যে কোনো চার্জ নাই। কন্ডাক্টরের মধ্যে নিউট্রালে থাকার অর্থ হচ্ছে তার মধ্যে চার্জ অবশ্যই আছে, সেটা পজিটিভ, যে পরিমাণে পজিটিভ চার্জ আছে ঠিক সেম পরিমাণে কি আছে? নেগেটিভ চার্জ আছে। যখন দুইটা চার্জই কি সেম পরিমাণে থাকবে, পজিটিভ এবং নেগেটিভ চার্জ সম পরিমাণে থাকবে, তখন ওই বস্তুটাকে আমরা কি বলবো? নিউট্রাল বলবো। কথাটা কি বুঝতে পারতেছি? আচ্ছা, এরপরে আসেন এই চার্জ, এই চার্জের কথা যদি বলি, এই চার্জটাকে বলা হয় হচ্ছে আপনার ইনভেরিয়েন্ট। কি বলা হয়? চার্জকে আমরা বলি হচ্ছে ইনভেরিয়েন্ট। ইনভেরিয়েন্ট কথাটার অর্থ কি দাঁড়াচ্ছে? এই চার্জ স্পিডের উপর ডিপেন্ড করে না। ইনভেরিয়েন্টের বাংলা কি? ইনভেরিয়েন্টের বাংলা কি বলবো? যেটা হচ্ছে যে স্পিডের উপর ডিপেন্ড করে না, সেটাকে আপনারা ইনভেরিয়েন্ট বলে দেন, ঠিক আছে? বাংলা টার্মটা আমার এখন খেয়াল আসতেছে না। ওকে, চার্জটাকে আমরা কি বলবো বলেন তো? ইনভেরিয়েন্ট বলবো, ঠিক আছে? যেটা ইনভেরিয়েন্ট মানে ভ্যারি করে না কোনো কিছুর উপরে, সবসময় কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। একদম সিম্পল কথায় যদি বলি, ইনভেরিয়েন্ট কথাটার অর্থটা কি? যে এটা কনস্ট্যান্ট থাকবে, ভ্যারি করবে না, স্পিডের উপরে ভ্যারি করবে না। আচ্ছা, মাস কি স্পিডের উপরে ভ্যারি করে? যদি বলি চার্জ তো ইনভেরিয়েন্ট হয়ে গেল, তাই না? চার্জ আপনার যদি স্পিড, একটা ধরেন যে একটা বস্তুকে যদি আপনি আলোর বেগে নিয়ে যান, তাহলে কি তার চার্জ চেঞ্জ হয়ে যাবে? কন্ডাক্টরের মধ্যে কি চার্জটা কি চেঞ্জ হয়ে যাবে যদি আলোর বেগে নিয়ে যান? হবে না। চার্জ তো কি না তো। থাকবে? চার্জ সব সময় কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। এই জন্য এটাকে কি বলা হয়? ইনভেরিয়েন্ট বলা হয়। তার মানে চার্জ অলওয়েজ কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। সেটা কার উপর ডিপেন্ড করবে না? স্পিডের উপরে ডিপেন্ড করবে না। আচ্ছা, এখন যদি বলি মাস, ভর, কোনো বস্তুকে যদি আলোর বেগে নিয়ে যান, তাহলে তার কি ভর কি চেঞ্জ হবে না? কিভাবে চেঞ্জ জি হবে? ভাইয়া। আপনারা ওই যে মডার্ন ফিজিক্সে পড়ে আসছেন না যে m = কত? জাস্ট এটা জানার জন্য বলতেছি, আর কিছুই না। এগুলা কি বা কিভাবে আসে, ঠিক আছে, ওইগুলো হচ্ছে ওই চ্যাপ্টারে গেলে আলোচনা করা হয়। আমি জাস্ট একটু হিন্টস দিয়ে যাচ্ছি, আর কিছুই না। 1 মাইনাস কত? b² ডিভাইডেড বাই c², ঠিক না? এটাই তো। তার মানে এইটা কি স্থির অবস্থায় মাস। এখন আপনি যখন কোনো বস্তুকে আলোর বেগে নিয়ে যাবেন, তখন মাসটা কি হবে? তার মধ্যে ভ্যারি করবে। আচ্ছা, আলোর বেগে নিয়ে গেলে এখানে মাস কি হয়ে যাবে? ইনফিনিটিভ হয়ে যাবে না? এখানে এই যে বিটা আছে, এই বিটা কার সাপেক্ষে নিয়ে যাবেন? আলোর বেগে নিয়ে যাবেন, স্পিড অফ লাইট।
তখন মাস কি হয়ে যাবে? অসীম হয়ে যাবে। সিসি কাটাকাটি গেলে 1 জি। মাইনাস 1 কত? 0। 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে সেটা কি হয়ে যায়? ইনফাইনাইট হয়ে যায় না? ইনফিনিটি হয়। তার মানে সেখানে কি হয়? মাস ভ্যারি করে। আলোর বেগে নিয়ে যাওয়ার অর্থটা কি? ওই সেখানে মাস ভ্যারি করবে। এখন আলোর দ্বিগুণ বেগে নিয়ে যেতে পারেন, তখন সেটা ইনফিনিটিভ না হয়ে অন্য কিছু হবে। যাই হোক, সেগুলো আলাদা কথাবার্তা। তার মানে আমরা কি বুঝতেছি? যে আমি যদি কোনো বস্তুকে আলোর বেগে নিয়ে যাই, তখন তার মধ্যে ভরের চেঞ্জ হয়, বাট চার্জের কি চেঞ্জ হয়? চেঞ্জ হয় না। কিন্তু চার্জ সবসময় কি থাকবে? একই থাকবে। এজন্য চার্জকে আমরা কি বলি? ইনভ্যারিয়েন্ট বলি। কথাটা কি বুঝতে পেরেছি? কথাগুলো এখনো কিন্তু আমরা চলতরি শুরু করিনি, জাস্ট হচ্ছে শুরু করার জন্য কিছু প্রি রিকুইজিট কথাবার্তা নিয়ে আলোচনা করতেছি। এইটুকু কথা কি সবাই বুঝতে পেরেছি? স্যার জি। স্যার ইনভেরি স্যার বলবো বলেন। স্যার ইনভেরিয়েন্ট কি স্যার? সর্বদা কি স্যার এই আপনার কি পরিবর্তন মানে অপরিবর্তন থাকবো? হ্যাঁ, যেমন অপরিবর্তন আলোর থাকবে, ক্ষেত্রে স্পিডের উপর ডিপেন্ড করবে না, মানে ভেরিয়েবল হবে না। ঠিক আছে, সেটাকে আমরা কি বলি? ইনভ্যারিয়েন্ট বলি। কথাটা বুঝতে পেরেছেন? জি ওকে স্যার। ওকে, এরপরে আসেন ইম্পর্টেন্ট কথায়, যে আরও কিছু কথা আছে। চার্জ, দুইটা চার্জ যখন রেস্ট অবস্থায় থাকে, দুইটা চার্জ যখন কি অবস্থায় থাকে, ধরেন এইখানে একটা চার্জ রাখলাম, এখানে একটা চার্জ রাখলাম, তো দুইটা চার্জ যখন রেস্ট অবস্থায় থাকবে, স্থির অবস্থায় থাকবে, তাদের মধ্যে কি হবে? আকর্ষণ বিকর্ষণ হবে না? যদি পজিটিভ নেগেটিভ এভাবে রাখি, হবে কি না বলেন তো? হ্যাঁ হবে। আকর্ষণ বিকর্ষণ হবে। এখানে কি হবে? অ্যাট্রাকশন হবে, একে অপরকে কি করবে? আকর্ষণ করবে। যদি দুইটাই পজিটিভ থাকে তখন কি আসবে? রিপালশন হবে। আচ্ছা, এই যে অ্যাট্রাকশন রিপালশন, চার্জ যখন স্থির থাকে, এইসব স্থির থাকা অবস্থায় যেসব ফোর্স নিয়ে আলোচনা করি, বা স্থির থাকলে যেসব ধর্মগুলো আসে, এইগুলো আমরা আলোচনা করি কোথায়? ইলেকট্রোস্ট্যাটিক্সে। কোথায় আলোচনা করি? ইলেকট্রোস্ট্যাটিক্স। ইলেকট্রোস্ট্যাটিক্স বলতে কি বোঝায়? বোঝায় স্থির হচ্ছে তড়িৎ। স্থির তড়িৎ। ঠিক আছে, এরপরে ধরেন যে চার্জ যখন কি থাকবে? কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালোসিটিতে মুভিং অবস্থায় থাকবে। কি বলছি? চার্জ কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালোসিটিতে মুভিং অবস্থায় থাকবে। কি ভ্যালোসিটিটা কি হবে? তার কনস্ট্যান্ট হবে। আমি এই কথাটা আবার একটু পরে নিয়ে আসব। ঠিক আছে, তার মানে মাথায় রাখবেন, চার্জ যখন কোনো কনস্ট্যান্ট ভ্যালোসিটিতে মুভিং থাকবে, তখন আমরা কোনটা পড়ব? চলতড়িৎ। চলতরি। পার্থক্যগুলো বুঝতে পারতেছি? তার মানে চার্জ মুভিং অ্যাট কনস্ট্যান্ট ভ্যালোসিটি, যখন চার্জ মুভিং অ্যাট কনস্ট্যান্ট ভ্যালোসিটি, in that time we study current electricity, study about current electricity. am I right? যখন মুভিং অবস্থায় থাকবে কি ভ্যালোসিটিতে? কনস্ট্যান্ট ভ্যালোসিটিতে। ঠিক আছে, ভ্যালোসিটিটা অবশ্যই কি হবে? কনস্ট্যান্ট হবে। আচ্ছা, এরপরে যদি কি হইতে পারে? ধরেন চার্জ কি সবসময় কনস্ট্যান্ট ভ্যালোসিটিতে দৌড়াবে এমন কোনো কথা আছে? তার মধ্যে তো কি থাকতে পারে? অ্যাক্সিলারেশনও থাকতে পারে, হইতে পারে না? আচ্ছা, যখন কনস্ট্যান্ট ভ্যালোসিটিতে কোনো বস্তু যায়, তখন তার মধ্যে কি কোনো অ্যাক্সিলারেশন থাকে? না, থাকে না। কারণ আমরা ত্বরণ কাকে বলে? ত্বরণ বলতে কি বুঝি? যে চেঞ্জ ইন ভ্যালোসিটি। ত্বরণের ইয়াটা কি, ইউনিটটা কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে আমরা এভাবে বলতে পারি না যে মিটার পার সেকেন্ড, অর্থাৎ পার সেকেন্ডে ভ্যালোসিটির যে পরিবর্তন, সেটাকেই তো আমরা কি বলি? ত্বরণ বলি। তাহলে ব্যাগের যদি পরিবর্তন নাই হয়, সেখানে কি ত্বরণ থাকবে? থাকবে না। আচ্ছা, এখন আসেন, চার্জ যখন কি করবে? ভ্যালোসিটি কনস্ট্যান্ট না হবে, মানে চার্জের মধ্যে যখন অ্যাক্সিলারেশন থাকবে, তখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ম্যাগনেটিজম, চৌম্বক। অর্থাৎ তার মানে আমরা কি বুঝি? যে চার্জ মুভিং অ্যাট সাম অ্যাক্সিলারেশন। তখন ওই পার্টটা আমরা কোথায় ডিসকাশন করব? ম্যাগনেটিজমে। ম্যাগনেটিজম নামে আমাদের চ্যাপ্টার আছে না, চৌম্বক? সেই চৌম্বক চ্যাপ্টারগুলোতে আমরা আলোচনা করি কি? এই চার্জ যখন কনস্ট্যান্ট ভ্যালোসিটিতে না থাকে। এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। এই পুরো সেকেন্ড পেপারটাই মূলত হচ্ছে চার্জ নিয়ে কাহিনী।
যদি তাপগতিবিদ্যাটা একটু আলাদা করে রাখেন তাহলে পুরো সেকেন্ড পার্টটাই হচ্ছে কি আপনার চার্জ নিয়ে কাহিনী কিন্তু। তো এইটার আগে দরকার ছিল হচ্ছে আপনাদের ইলেকট্রোস্ট্যাটিক্সটা পড়া, বাট তারপরও যেসব জিনিসগুলো রিকোয়ারমেন্ট আমি এগুলো এখানে ইনপুট করে দিচ্ছি, আশা করি সমস্যা হবে না। ঠিক আছে, তার মানে কি দাঁড়াচ্ছে, চার্জ যখন কি করবে, কনস্ট্যান্ট ভেলোসিটিতে না থাকবে, তার মানে তখন তার মধ্যে সাম অ্যাক্সিলারেশন থাকবে, এবং সেই সময় আমরা কোন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, ম্যাগনেটিজম। এতটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছি? কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। না। স্যার 3 নম্বর পয়েন্ট একটু আবার বলবেন স্যার? এতক্ষণ তো এটা নিয়েই বললাম স্যার, চার্জ যখন কনস্ট্যান্ট ভেলোসিটিতে না থাকবে তখন সেটা আমরা কি করব, কোন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, ম্যাগনেটিজম নিয়ে। ঠিক আছে, অর্থাৎ সেখানে কি থাকবে, ত্বরণ থাকবে। কথাটা বুঝতে পেরেছেন সঞ্জিত? জি স্যার, বুঝতে পারছি স্যার। আমার এখানে স্যার প্রচুর নেট কানেকশন দুর্বল স্যার, যে কারণে একটু তাহলে যেখানে slow। ভালো নেট পায় সেখানে চলে যান, কারণ আপনি তো বুঝতেই পারতেছেন যে ক্লাসের সময় নেটওয়ার্কের প্রবলেম হলে এটা আপনারও ডিস্টার্ব হবে, সবার জন্যই ক্ষতিকর হবে, তাই না? ওকে, তাহলে এইটুকু পার্ট আমরা সবাই বুঝতে পারতেছি। এরপরে আসেন যে একটা সাম টপিকস নিয়ে আলোচনা করব, যেটা নাম হচ্ছে এনার্জি। এনার্জি তো বুঝি, তাই না? শক্তি বুঝি কিনা বলেন তো? ধরেন যে কেউ, ধরেন কি টাইপের এক্সাম্পল দেব, নাচতে গাইতে পারে না, ঠিক আছে, এখন তাকে যদি আপনি একটু রেডবুল তো চিনি, তাই না, ওটা এনার্জি ড্রিঙ্ক, তো তাকে যদি একটু রেডবুল খাওয়াই দেন তখন সে কি করবে, এনার্জি ভালো পাবে, ঠিক আছে, তো তখন সে ভালো নাচতে গাইতে পারবে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে যে ধরেন এরকম দুইজন ব্যক্তি ছিল, কথাগুলো একটু শুনবো মনোযোগ দিয়ে, হ্যাঁ, ইম্পর্টেন্ট কথা। তো দুইজন ব্যক্তি ছিল ধরেন, তো একজনের হচ্ছে যে আপনি তাকে ইনপুট করলেন যে 5 মিনিটে একটা রেডবুল, একটা এনার্জি, ঠিক না, এনার্জি ড্রিঙ্ক ইনপুট করলেন, তো সে ভালো নাচতে গাইতে পারবে। এখন আরেকজন ব্যক্তিকে যদি আপনি 5 মিনিটে 100টা রেডবুল ইনপুট করেন, তাহলে তার অবস্থাটা কি হবে? এনার্জি নিয়ে সে ফাইটা যাবে না? বেশি এনার্জি নিয়ে কি করবে, সে ফাইটা যাবে কি? হ্যাঁ, হ্যাঁ, ভাই আকাশে উড়ে যাবে, আকাশে উড়ে যাবে না? তার মানে দেখেন, মুক্ত বেগে মহাকাশে চলে যাবে। মুক্ত বেগে মহাকাশে চলে যাবে। আচ্ছা, মুক্ত বেগটা কত, ভেলোসিটিটা কত হয়? 11 পয়েন্ট, জানি 11.2। ইউনিটটা কি হবে, মিটার পার সেকেন্ড নাকি কিলোমিটার পার সেকেন্ড? কিলোমিটার পার সেকেন্ড। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন দেখেন, তো আমরা কি বললাম যে একটা ব্যক্তিকে যদি 5 মিনিটে একটা রেডবুল খাওয়াই দেওয়া হয়, তার মানে ইনজেকশন করা হয়, তার মানে ধরেন যে সেটা তার জন্য একটা স্বাভাবিক একটা অবস্থা। তো যদি ওই 5 মিনিটেই 500 বা 1000 রেডবুল খাওয়াই দেওয়া হয়, ইনজেকশন করা হয়, তখন তো সেটা তার জন্য কি অন্তিম অবস্থা, তাই না? এমনও হতে পারে সে আর পৃথিবীতেই নাই হয়ে গেছে, জি ফর গড তাকে উপরে নিয়ে গেছে, ঠিক আছে। জি ফর অ্যাক্সিলারেশন, জি ফর গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন সবসময় কোন দিকে টানে বলেন তো, কোনো বস্তুকে নিচের দিকে টানে, নিচের দিকে, আর জি ফর গড কোন দিকে টানে, উপরের দিকে, উপরের উপরের দিকে। দিকে। আচ্ছা, ঠিক আছে, একটু মজা টজা করলাম আমরা ক্লাসে, হ্যাঁ। এবার আসেন এই এনার্জির কথাটা যদি বলি, ধরেন যে এই এনার্জিটা লুক লাইক কারেন্টের মতো, ঠিক আছে, চার্জের মতো। চার্জ কিভাবে হইলো, ধরেন যে আপনি একটা ছোট একটা পেন্সিল ব্যাটারির মধ্যে যদি হাত দেন, তো ওইটার মধ্যে আপনার এনার্জি কম থাকে, তো আপনার কি কোনো সমস্যা হয়? খুব বেশি তো সমস্যা হয় না, কিন্তু আপনি সুইচ বোর্ডে যায় যদি হাত দেন, অনেক বড় সমস্যা হইতে পারে। অনেক বড় সমস্যা হইতে পারে না? আসলে কি আপনার মধ্যে দিয়ে তখন পার সেকেন্ডে, সুইচ বোর্ডে যখন হাত দেন তখন পার সেকেন্ডে আপনার মধ্য দিয়ে অনেক বেশি পরিমাণ চার্জ ফ্লো হচ্ছে। কথাটা কি বুঝতে পারতেছেন? একদম খুব কম সময়ে অনেক বেশি পরিমাণ চার্জ ফ্লো হচ্ছে। তাহলে আপনি কি
ওভার রেটেড হয়ে যাচ্ছে না? ওই যে 50টা রেডবুলের মতো হয়ে যাচ্ছে বা 100টা রেডবুলের মতো হয়ে যাচ্ছে। আর যদি ধরেন যে পেন্সিল ব্যাটারির কথা যদি বলি, তাহলে খুব কম সময়ে কম পরিমাণ চার্জ যাচ্ছে, তা আপনার কোনো কিছুই কি হচ্ছে না, কেয়ার হচ্ছে না, ঠিক না? তার মানে এই পার সেকেন্ডে যে চার্জ ট্রান্সফার হচ্ছে সেটাকেই আমরা নাম দিচ্ছি কি? কারেন্ট। কি নাম দিচ্ছি বলেন তো? কারেন্ট। কারেন্ট লুক লাইক এনার্জির মতো। লুক লাইক কার মতো বলতে পারেন? এনার্জির মতো। তাহলে এইখানে কি পার সেকেন্ডে যে পরিমাণ আপনার চার্জ ফ্লো হচ্ছে সেটাকে আপনি কি বলতেছেন? কারেন্ট বলতেছেন, ঠিক আছে? তাহলে এটা লিখে রাখতে পারেন যে কারেন্টের ডেফিনেশনটা কি? কারেন্ট বলতে আমরা কি বুঝি? চার্জের ফ্লো, অবশ্যই তো কি থাকতে হবে? চার্জের ফ্লো থাকতে হবে, কারণ ওই যে কনস্ট্যান্ট ভেলোসিটিতে ফ্লো হইতে হবে, না হলে কি আমরা কারেন্ট পাবো? পাবো না তো, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমরা আমাদের কি দাঁড়াচ্ছে যে পার সেকেন্ডে চার্জের ফ্লোটা, এটাকে আপনারা লিখতে পারেন যে রেট অফ চেঞ্জ অফ চার্জ উইথ রেসপেক্ট টু টাইম, বা বাংলায় কি বলবেন এটাকে? একক সময়ে চার্জের পরিবর্তন, তাই না? লিখে রাখেন যেভাবে খুশি, অনেকভাবেই তো ডিফাইন করা যায়। রেট অফ ফ্লো অফ চার্জ উইথ রেসপেক্ট টু টাইম ইজ কল্ড চার্জ। এইটুকু ইংলিশ তো বোঝা যাচ্ছে নাকি? সবাই কি বুঝতে পারতেছি? জি। ভেরি গুড। আচ্ছা, তাহলে এইটাকে আমরা কিভাবে বলতে পারি? এই যে এইভাবে বলতে পারি না, ডিকিউ ডিভাইডেড বাই কত? ডিটি ইজ ইকুয়াল টু আই। রেট অফ চেঞ্জ অফ চার্জ, চার্জের পরিবর্তন উইথ রেসপেক্ট টু টাইম ইজ কল্ড কারেন্ট। আচ্ছা, এই যে কারেন্টটা পাচ্ছি এটা কোন ধরনের কারেন্ট পাচ্ছি? এভারেজ কারেন্ট নাকি ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট? ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট না? কেন ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট? কারণ এই যে টাইমটা আমরা নিচ্ছি শর্ট শূন্যের ডিউরেশন, কাছে। হ্যাঁ শূন্যের কাছাকাছি, অর্থাৎ শর্ট ডিউরেশন বুঝাচ্ছি, তাই না? এগুলো তো আমরা গতিবিদ্যা আলোচনা করেছি, তারপরেও যারা আছেন নতুন যদি বুঝতে না পারেন অবশ্যই বলবেন কিন্তু, ঠিক আছে? তাহলে এটা কি যখন ডিউরেশনটা শর্ট হয় তখনই তো আমরা কি বলি? ইনস্ট্যান্ট। টাইম ট্রাভেলের ডিউরেশনটা একদম ছোট, ইনফাইনাইটেসিমালি স্মল ডিফারেন্স যখন হবে তখন সেটাকে আমরা কি বলবো? ইনস্ট্যান্টেনিয়াস। তাহলে এখানে কারেন্টটা কি পাবো? ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট পাবো। আরেকটা কারেন্ট কি ধরনের হতে পারে? কি ধরনের হতে পারে বলেন তো? এভারেজ কারেন্ট হতে পারে না? যখনই এভারেজ কারেন্টের কথা বলবো তখন আমার এই ডিউরেশনটা কি থাকবে? লার্জ একটা ডিউরেশন থাকবে, ঠিক কি না? তখন এইটা কি আসবে? ডেল্টা কিউ ডিভাইডেড বাই কত? ডেল্টা টি, তাই না? তার মানে ডেল্টা কিউটা কি? টোটাল চার্জ। এখানে হচ্ছে টোটাল চার্জ ডিভাইডেড বাই কত? টোটাল টাইম। এবং এটাকেই তো আমরা কি বলতেছি? কারেন্ট বলতেছি। এটা কি বুঝতে পারতেছি? কারো কোনো কনফিউশন? নো স্যার। ভেরি গুড। এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, এই ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট এটা আমরা কিভাবে পাবো? কোনো কিছুর উপর টেনজেন্ট এঁকে পাবো না? টেনজেন্ট। আর এভারেজটা কি পাবো? সেকেন্ড দিয়ে। টেনজেন্ট এবং সেকেন্ড সম্পর্কে জানি না এমন কেউ আছে এখানে? কেউ নেই? সবাই জানেন? প্রীতম আপনি জানেন? প্রীতম কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, ধরে নিচ্ছি যে সবাই জানে, ঠিক আছে? তারপরে যদি না জানেন অবশ্যই জানাবেন কিন্তু আমাকে, ওকে? সেকেন্ড বলতে কি বুঝি তাও আমি একবার বলে দিই। যখন কোনো একটা কার্ভকে দুইটা অংশে বা দুইটা পয়েন্টে কি করবে? ছেদ করবে, তখন আমরা কি পাবো? সেকেন্ড পাবো, তাই না? যেমন এই একটা কার্ভ আঁকলাম, কয়টা পয়েন্টে ছেদ করছে? দুইটা পয়েন্টে।
তাহলে এটাকে আমরা কি বলবো, তার সেকেন্ড। আর মিটার। যদি একটা পয়েন্টে ছেদ করে তাহলে আমরা কি পাবো, টেনজেন্ট। টেনজেন্ট। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো এবং বা বুঝতে পারিও। এখন কথা হচ্ছে যে এই যে আমরা কারেন্টের কথা বলতেছি, এই কারেন্ট কিন্তু একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। কোন ধরনের কোয়ান্টিটি? ফান্ডামেন্টাল মানে কি? মৌলিক। মৌলিক। ভেরি গুড, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। কারণটা কি? আপনারা দেখেন ছোটবেলায় 7টা মৌলিক রাশি সম্পর্কে পড়েছিলেন, কি কি বলেন তো? 7টা মৌলিক রাশি কি কি ছিল, কারো জানা আছে? কারেন্ট, ভর, মাস, লেন্থ, টাইম, টেম্পারেচার, মোল, লিউমিনিয়াস ইন্টেন্সিটি, এগুলাই তো ছিল, তাই না? তার মানে দেখেন ওই 7টা মৌলিক রাশির মধ্যে কিন্তু একটা ছিল কি, কারেন্ট। আর যেহেতু এই কারেন্ট নিয়েই আমরা পুরো চ্যাপ্টারে আলোচনা করতেছি, তার মানে আমরা ওই ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নিয়ে আলোচনা করতেছি এই টোটাল চ্যাপ্টারটাতে। কথাটা কি বুঝতে পারছেন? অর্থাৎ ফিজিক্সের ওয়ান অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কি, কারেন্ট। আচ্ছা, এটা আমরা বুঝতেই পারতেছি, অসুবিধা নেই। এখন আসেন, এখন কথা হচ্ছে যে আমি যদি এর ইউনিট, এককটা বের করতে বলি, আপনারা কি বলতে পারবেন এককটা কি আসবে? ইউনিট অফ কারেন্ট। কুলম্ব পার সেকেন্ড। কুলম পার সেকেন্ড, তাই না? চার্জের ইউনিট কি বলেন তো? কুলম। চার্জের ইউনিট কি? কুলম্ব। এবং সময়ের ইউনিট কি? সেকেন্ড। তার মানে সময় নিচে আছে, তাহলে কি আসবে? কুলম পার সেকেন্ড। আচ্ছা, এই কুলম পার সেকেন্ডকে আমরা এসআই ইউনিটে আরেকটা নামে জানি, সেটার নাম কি? এম্পিয়ার। সেটার নাম কি বলেন তো? এম্পিয়ার। এটা কি অ্যাম্পিয়ার ইউনিট? এসআই ইউনিট। ঠিক আছে, এই চার্জের ইউনিট তাহলে কি দাঁড়ালো? এসআই ইউনিট, এম্পিয়ার। কাকে বলতেছি? এই কুলম পার সেকেন্ডকেই কি বলতেছি? এম্পিয়ার বলতেছি। এটা কি সবাই বুঝতে পেরেছি? কারো কোনো কনফিউশন? জি। না। ওকে, ঠিক আছে, কোনো কনফিউশন না থাকলে উঠানো হয়েছে কিনা বলেন। হ্যাঁ ভাইয়া। স্যার লাস্ট আমার একটা কোশ্চেন ছিল স্যার, এখানে স্যার কারেন্ট কি স্যার দুই ভাবে স্যার প্রভাবিত হয়, এই যে টেনজেন্ট আর সেকেন্ড? কারেন্ট দুইভাবে প্রবাহিত হয় না, যখন হচ্ছে যে আপনার ডিউরেশনটা কি আসবে, উইথ এ শর্ট ডিউরেশন নিয়ে চিন্তা করবেন, তখন কারেন্টটা কি টাইপের আসবে? ইনস্ট্যান্টেনিয়াস। এবং ইনস্ট্যান্টেনিয়াস কোনো কিছু বের করি কিভাবে আমরা? টেনজেন্ট দ্বারাই তো। আর এভারেজটা কখন আসবে? যখন ডিউরেশনটা কি আসবে, বড় হবে, একটা ফাইনাল পজিশন থাকবে, একটা ইনিশিয়াল পজিশন থাকবে, তখন আমরা এভারেজ বের করি না। এবং সেকেন্ডের জন্য তো এইটাই, একটা ইনিশিয়াল পজিশন থাকতেছে, একটা ফাইনাল পজিশন থাকতেছে। বুঝতে পারছেন? একটু পরে জি স্যার, রিলেট করতে থ্যাংক ইউ পারবেন, স্যার। কোনো অসুবিধা নেই। এরপরে আসেন মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটা কথা, সেটা হচ্ছে যে কারেন্ট কোন ধরনের কোয়ান্টিটি? স্কেলার কোয়ান্টিটি নাকি ভেক্টর কোয়ান্টিটি? স্কেলার। কারেন্ট কোন ধরনের কোয়ান্টিটি হবে? জানি না কেউ। স্কেলার। একজন বললো স্কেলার, কেউ ভেক্টর ট্যাক্টর বলবেন না? স্কেলারই তো। স্কেলারই তো, আরেকটা কোয়ান্টিটি হতে পারে না? যদি আমি স্কেলারের আগে চিন্তা করি, ভেক্টরে পড়াইছিলাম কি সেটা? স্যার কোয়ান্টিটি। টেন্সর কোয়ান্টিটি। ভেরি গুড। ঠিক আছে, কারেন্ট কোন ধরনের কোয়ান্টিটি? স্কেলার অথবা টেন্সর। এখন আসেন যে টেন্সর কেন বলতেছি বা স্কেলার কেন বলতেছি। ঠিক আছে, একদম সেম এক্সাম্পলটা আবার দিই, রিপিট করি, আপনারা ভুলে যান আর আমি মনে করাই দিই। ঠিক আছে, তো ধরেন যে এই পথ দিয়ে কত এম্পিয়ার কারেন্ট যাচ্ছে? ধরে নিচ্ছি 3 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এই পথ দিয়ে যাচ্ছে 2 এম্পিয়ার কারেন্ট। ঠিক আছে, এবং এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল ধরেন কত ডিগ্রি? 90 ডিগ্রি ধরে নিচ্ছি। ঠিক আছে, যে 90 ডিগ্রি হয় তাহলে এই দিক দিয়ে কত এম্পিয়ার কারেন্ট যাবে? এদিক দিয়ে আস্তে আস্তে 3 এম্পিয়ার, এদিক দিয়ে আস্তে আস্তে 2 এম্পিয়ার, তাহলে এদিক দিয়ে কত এম্পিয়ার কারেন্ট যাবে? 5 এম্পিয়ার। 5 এম্পিয়ার স্যার। 5 এম্পিয়ার কারেন্ট যাবে না? তাহলে এদিক দিয়ে যাবে হচ্ছে 5 এম্পিয়ার। আচ্ছা, এবার ধরেন যে
এদিক দিয়ে যাচ্ছে হচ্ছে 3 এম্পিয়ার, এই পাশ দিয়ে যাচ্ছে 2 এম্পিয়ার। অ্যাঙ্গেল কত আবারও বলতেছি, এখানে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এদিক দিয়ে কত এম্পিয়ার কারেন্ট যাবে? দেখেন এদিক দিয়ে আসতেছে 3 এম্পিয়ার, ব্যাক করতেছে 2 এম্পিয়ার, তাহলে যাবে কত 1 এম্পিয়ার কারেন্ট? এম্পিয়ার। 1 এম্পিয়ার। 1 এম্পিয়ার কারেন্ট যাবে। ওয়েল, এখন একটা জিনিস দেখেন, কারেন্ট কি তার ডিরেকশনের উপরে নির্ভর করতেছে? করতেছে কিনা বলেন তো? অবশ্যই জি করতেছে। ভাইয়া। কারণটা কি, জি যখন স্যার। আপনি এদিক দিয়ে 3 এম্পিয়ার দিয়েছেন, এদিক দিয়ে 2 এম্পিয়ার দিয়েছেন, তখন দেখতেছেন এদিক দিয়ে 5 এম্পিয়ার যাচ্ছে। যখনই আপনি এই 2 এম্পিয়ারের ডিরেকশনটা চেঞ্জ করে দিছেন, তখন দেখতেছেন কি 1 এম্পিয়ার যাচ্ছে। তার মানে কারেন্ট কার উপরে ডিপেন্ড করতেছে? একটা কথা হচ্ছে যে ডিরেকশনের উপর ডিপেন্ড করে। আচ্ছা, কারেন্টের কি ম্যাগনিটিউড আছে, মান আছে? আছে জি কি? স্যার। আছে তো। ম্যাগনিটিউড আছে। তাহলে ম্যাগনিটিউড আছে, ডিরেকশনের উপরে ফলো করে, তাহলে এটা কোন ধরনের কোয়ান্টিটি হওয়ার কথা ছিল? ভেক্টর। ভেক্টর। কিন্তু কারেন্ট কি আসলেই ভেক্টর কোয়ান্টিটি? না। কেন না? ভেক্টরের সূত্রগুলো ভেরি গুড। আপনারা হচ্ছে যে ডেফিনেশনটাই ভেক্টরের ভুলভাবে শিখেন। সেটা কেন ভুলভাবে বলছি? আপনারা চিন্তা করেন যে মান এবং দিককে ফলো করলেই সেটাকে ভেক্টর রাশি বলা হয়। আসলে কিন্তু তা না। মান এবং দিককে ফলো করলে ভেক্টর রাশি বলা হয় না। ভেক্টর রাশির পরিপূর্ণ ডেফিনিশনটা কি? মান এবং দিককে তো ফলো করতেই হবে, তার সাথে ভেক্টরের লগুলাকেও মেনে চলতে হবে। ভেক্টরের সূত্র পড়েছেন না কতগুলো? ত্রিভুজ সূত্র, তারপরে যোগের সূত্র, বিয়োগের সূত্র, সামান্তরিকের ল, এইসব ফর্মুলাগুলাকেও কি করতে হবে? মেনে চলতে হবে। যখনই এইসব ফর্মুলাগুলো মেনে চলবে, তখন আপনি কোনো রাশিকে ভেক্টর রাশি বলতে পারেন। বাট যদি ফর্মুলা মেনে না চলে, শুধু দিককে ফলো করে, সেটা কিন্তু ভেক্টর রাশি না। ঠিক আছে? তাহলে এটা কেন ভেক্টর রাশি না? তার কারণ হচ্ছে ও কি করে না? ভেক্টর লগুলাকে মেনে চলে না। ভেক্টর লকে কি করে না? মেনে চলে না, অর্থাৎ ইট ডাজেন্ট ফলো ভেক্টর ল। যেহেতু ভেক্টর লকে ফলো করে না, সেহেতু আমরা এটাকে ভেক্টর রাশি তো বলতেই পারি না। সেহেতু আমরা এটাকে কি বলি? টেনসর রাশি বলি। আর ওই টেনসর রাশিকে যদি আমি ভাগ করি, একদম যদি আসল কথাটা জানতে চান আসলে টেনসর রাশিটা কি, যদি টেনসর রাশিটাকে আমরা ভাগ করি, তাহলে সেখানে আমরা কি পাবো? স্কেলার রাশি পাবো। স্কেলার রাশি পাবো, তারপরে পাবো ভেক্টর রাশি। ভেক্টর রাশি আরও অনেকগুলো রাশি আছে, বুঝতে পেরেছেন? ডায়োড কি জানি বলা হয় এগুলো, আমার নামটা এখন খেয়াল নেই। ভেক্টরে পড়াইছিলাম না আপনাদের, মনে আছে কারো? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই মনে না থাকলে। তাহলে এগুলো আরও অনেকগুলো ডিভাইড করা যায়। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে টেনসর কোয়ান্টিটির কথা বলতেছি। এই টেনসর রাশিকে ভাগ করলে মূলত স্কেলার পাওয়া যায়, ভেক্টর পাওয়া যায়। ঠিক আছে, এখন এইখানে কথাটা হচ্ছে যে স্কেলার এবং আমি যেহেতু ভেক্টরটা পাচ্ছি, তাহলে কখন আমি এটাকে স্কেলার বলবো আর কখন এটাকে আমি ভেক্টর বলবো? এটাকে ডিফাইন করা হয় হচ্ছে আপনার র্যাঙ্ক দ্বারা। যখন এই স্কেলার রাশির র্যাঙ্ক বা কোনো টেনসর রাশির র্যাঙ্ক যখন 0 হয়, তখন সেটাকে বলা হয় স্কেলার রাশি। যখনই র্যাঙ্ক কত হয়? 1 হয়, তখন সেটাকে বলা হয় কি? ভেক্টর রাশি। সিমিলারলি 2 হলে আরেকটা রাশি বলা হয়। ঠিক আছে, তার মানে এই টেনসর রাশিরই কি ডিভিয়েশন কোনগুলো? এইগুলো। এখন এটাকে যেহেতু আমি ভেক্টর ল ফলো করে না, যেহেতু ভেক্টর রাশি বলতে পারতাছি না, আবার দিককে ফলো করে, তার মানে স্কেলার রাশিও পরিপূর্ণভাবে বলতে পারতাছি না, সেজন্য এটাকে আমি কিভাবে ডিফাইন করি? টেনসর রাশি দ্বারা। এবং এখন আপনার যদি অপশনের মধ্যে ধরেন যে টেনসর রাশিই নাই, দেওয়া আছে স্কেলার এবং ভেক্টর, তাহলে আপনি কোনটা দাগাবেন? কোনটা বুদ্ধিমান হবে দাগানো? স্কেলার রাশি। স্কেলার। কারণ ভেক্টর রাশি দাগাইতে হইলে তো মাস্ট বি তাকে ভেক্টরের লকে ফলো করতে হবে, একদম মাস্ট। যেহেতু এটা ভেক্টর লকে ফলো করে না, তার মানে এটাকে তো আমি কোনোভাবে ভেক্টর বলতেই পারবো না। দ্যাট মিন্স এটাকে আমরা কি বলি তখন? স্কেলার রাশি বলি।
সবাই কি বুঝতে পেরেছেন? স্যার টেনজরের স্যার বাংলা কি? ভেক্টরের বাংলা কি? বুঝতে পেরেছেন? আচ্ছা ভেক্টর। এবার তাহলে টেনসরের বাংলা কি? টেনজর। টেনজর না, টেনসর। আচ্ছা এখন তাহলে এখানে স্টার দিয়ে লিখে রাখেন যে কারেন্ট টেনসর কোয়ান্টিটি। কারেন্ট কোন ধরনের রাশি? কারেন্ট টেনসর। টেনসর কোয়ান্টিটি। আদারওয়াইজ এটা কোয়ান্টিটি কোন কোয়ান্টিটি হবে যদি টেনসর কোয়ান্টিটি না বলতে চাই? তাহলে Scalar কোনটা বলবো? স্কেলার। স্কেলার বলবো। তাহলে Scalar. লিখে রাখেন যে আদারওয়াইজ স্কেলার কোয়ান্টিটি। সবাই লিখেন, লেখা শেষ হলে আমাকে বললেন। শেষ। বা আপনারা তো খুব ফাস্ট লিখতে পারেন, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, সবাই তো বুঝতে পারতেছি নাকি? জি ভাইয়া। জি। ভেরি গুড। দেখেন আমি জি, স্যার। আপনাদের মাইন্ডটাকে আস্তে আস্তে ডিপে নিয়ে যাব, ঠিক আছে? জাস্ট কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যাবেন, তাহলে রিলেট করতে পারবেন। এইটুকু কাজে আপনাদের দরকার, আর কিচ্ছু না, ঠিক আছে? এবার আসেন আপনাদের কিছু কোশ্চেন দেই। যেমন কি টাইপের কোশ্চেন হতে পারে? এই যে আমরা যে কারেন্টটাকে একটু আগে দেখে আসছি, চার্জকে দিয়ে দেখলাম, এখানে চার্জের যে ফাংশনটা, এটা কার ফাংশন? চার্জ এখানে কার ফাংশন বলেন তো? চার্জ এখানে কার ফাংশন বলতে পারি না? চার্জ এখানে কার ফাংশন? আচ্ছা আমরা তো অ্যাক্সিলারেশন দেখে আসছি, ত্বরণের কথা যদি বলি ডিবি বাই ডিটি, তাহলে এখানে ভেলোসিটি কার ফাংশন? ত্বরণ। ভেলোসিটি কার ফাংশন? সময়ের। টাইম। টাইমের ফাংশন না? অর্থাৎ এখানে ভি ইজ এ ফাংশন অফ টাইম। তার মানে আমি টাইমের চেঞ্জ করলেই তো কি হবে? ভেলোসিটির চেঞ্জ হবে। গতিবিদ্যা আমরা এসব নিয়ে আলোচনা করেছিলাম না? তাহলে এবার দেখেন তো, যদি আমি এখানে চার্জের কথা বলি, তাহলে চার্জ কার ফাংশন? টাইমের। টাইমের ফাংশন, টাইমের। তাই না? তার মানে আমি টাইমের রেসপেক্টে যে পরিবর্তনটা করব সেটাই তো হচ্ছে কি? কারেন্ট। একটু আগে চিন্তা করে দেখেন, ওই যে একটু আগে একটা গল্প বললাম না, যে যদি আপনি 1 সেকেন্ডে একটা রেডবুল দেন তাহলে ওকে সে কোনো রকমে বাইচা গেল, ঠিক আছে? যদি আপনি 1 সেকেন্ডে 10টা রেডবুল দেন, কাউকে ইনজেকশন করে দেন, তাহলে সেটা কি তার অন্তিম মুহূর্ত হয়ে যাবে না? তার মানে সেখানে কি হবে? ওভার এনার্জি ফ্লো হচ্ছে। তার মানে সেটা তো ডিপেন্ড করতেছে কার উপরে? টাইমের উপরেই। এখন আপনি যদি 10টা রেডবুল আপনি ধরেন যে 10 ঘন্টায় দিলেন, তাহলে তার মধ্যে কি কোনো এফেক্ট হবে? ঝামেলা তো না। হবে না, তাই না? তার মানে এখানে কি হচ্ছে? টাইমের ফাংশনই তো আমরা বুঝাচ্ছি, ঠিক আছে কিনা? এবার আসেন যদি টাইমের ফাংশন বুঝাই, তাহলে একটা কোশ্চেন দিই, সলভ করার ট্রাই করেন। যে আপনাদের চার্জ দেওয়া আছে কার ফাংশনে? টাইমের ফাংশনে। সেটা হচ্ছে কি টি স্কোয়ার প্লাস 5t প্লাস 6, এটা হচ্ছে চার্জ। আচ্ছা এই চার্জটা কি ভেরিয়েবল চার্জ নাকি কনস্ট্যান্ট চার্জ? ভেরিয়েবল। ভেরিয়েবল। কিভাবে ভেরিয়েবল বলতেছি? চার্জ চেঞ্জ হবে। সময়ের উপর ডিপেন্ড করেই তো ভেরিয়েবল বলতেছি, কারণ আমি যদি সময় পরিবর্তন করি তাহলে চার্জের পরিবর্তন হবে না। দেখেন আমি যদি 1 সেকেন্ডের কথা বলি তাহলে এখানে এক পরিমাণ চার্জ পাবো, দ্বিতীয় সেকেন্ডের যদি কথা বলি তাহলে আরেক পরিমাণ চার্জ পাবো। তার মানে আমি টাইম যত চেঞ্জ করব, ঠিক আছে, টি এর ভ্যালু যদি 1 বসাই একবার একরকম পাবো, 2 বসাইলে আরেক রকম পাবো, 3 বসাইলে আরেক রকম পাবো। অর্থাৎ আমি টাইমের চেঞ্জ করলে কার চেঞ্জ হবে? চার্জের চেঞ্জ হবে। সেহেতু টাইমের উপরে কি এটা ভেরিয়েবল। এখন আপনাকে বের করতে বলা হয়েছে যে কি বের করতে বলা হয়েছে? কারেন্ট বের করতে বলা হয়েছে। ফাইন্ড আই অ্যাট টি ইজ ইকুয়াল টু 3 সেকেন্ড। 3 সেকেন্ড সময়ে কত কারেন্ট ছিল সেটা বের করতে বলা হয়েছে। আরও একটা কোশ্চেন হচ্ছে যে আপনি আই তো বের করবেন, এটা কি 3 সেকেন্ড সময়ে কারেন্টটা কি ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট না? একদম তাৎক্ষণিক সময়ে যে কারেন্টটা চাচ্ছেন 3rd সেকেন্ডে,
বা 3 নাম্বার সেকেন্ডে। আচ্ছা, এবার আসেন যে আরেক ধরনের কারেন্ট আছে, সেটা কি এভারেজ কারেন্ট। তাহলে আপনি এভারেজ কারেন্ট বের করবেন। এখন এভারেজ কারেন্টের জন্য কি দুইটা পয়েন্ট লাগবে না, একটা ইনিশিয়াল একটা ফাইনাল, ঠিক না? তাহলে সেটা কত থেকে কত সময়ের মধ্যে বের করবেন? ফ্রম 0 to 2 সেকেন্ড, অর্থাৎ 0 থেকে 2 সেকেন্ড সময়ে এভারেজ কারেন্ট কত ছিল সেটা বের করবেন, এবং 3 সেকেন্ড সময়ে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট কত ছিল সেটা বের করবেন। সবাই ট্রাই করেন তো। প্রীতম, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান তাহলে একটু মিউট করে রাখেন, ঠিক আছে? যখন কথা বলার প্রয়োজন হবে আনমিউট করে তারপর কথা বলবেন। ভাইয়া প্রথমটার অ্যান্সার হলো 11, পরেরটা হলো 7। আচ্ছা, প্রথমটার অ্যান্সার বলতেছে একজন 11, তারপরেরটার অ্যান্সার বলতেছে 7। আর কারোর সাথে এটা মিলেছে? প্রথমটা মিলছে। সেকেন্ডটা মিলে নাই? জান্নাতুল? না ভাই, এখনো করি নাই। আচ্ছা ঠিক আছে, করেন তাহলে। আরো 1 মিনিট সময় দিচ্ছি, টেক ইউর টাইম। এটা আচ্ছা ঠিক আছে, সবাই এদিকে তাকাই, কি হচ্ছে না হচ্ছে আমরা দেখার চেষ্টা করি, ঠিক আছে? তো প্রথমটার অ্যান্সার বের করব, ওকে? প্রথমটার অ্যান্সার যদি আমরা ফাইন্ড আউট করতে চাই তাহলে কি দাঁড়াবে? আমাকে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট বের করতে বলা হয়েছে না? ওই 3 সেকেন্ডে কত কারেন্ট ছিল, তাহলে ওইটা তাৎক্ষণিক সময়ই তো। তাহলে আমরা কি জানি? কারেন্ট ইজ ইকুয়াল টু কত? ডি কিউ ডিভাইডেড বাই ডিটি। এম আই রাইট? এখন এখানে চার্জ কার ফাংশন দেওয়া আছে? টাইমের ফাংশন। যেহেতু টাইমের ফাংশন দেওয়া আছে, তার মানে চার্জের জায়গায় আমি এই ভ্যালুটা ইনপুট করে দিতে পারি। তাহলে কত আসবে? টি স্কোয়ার প্লাস 5t প্লাস 6। আচ্ছা, এখানে এমন কেউ আছি যে ডিফারেন্সিয়েশন পারি না? সবাই তো পারি নাকি? আমরা কি জানি? ভাই আমি পারি না। আচ্ছা, যদি না পারি অসুবিধা নাই, তাহলে দেখেন। ভেরি গুড, এই কথাটা বলেছেন এজন্য ধন্যবাদ। ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে? এন এক্স এন মাইনাস 1, ঠিক আছে? এটা তো ম্যাথামেটিক্স যে পড়ায় তার কাজ, তাই না? এটা কিভাবে আসছে কি হয়েছে, বাট ফিজিক্সে যেই জিনিসগুলো আমি ইউজ করব সেগুলো অবশ্যই আমি আপনাদেরকে বলে দিব, ওকে? তাহলে এটা আমরা এটা জানি, তাহলে এইটা কি লিখবো বলেন তো? এটাকে এইভাবে ভেঙে ভেঙে লিখতে পারি না? যে ডি ডিটি অফ টি স্কোয়ার প্রথমে লিখলাম, তারপরে লিখলাম হচ্ছে ডি ডিটি অফ 5t, দেন লিখলাম হচ্ছে ডি ডিটি অফ 6। দ্যাট মিন্স এইখানে টি টি এর উপরে কত আছে? স্কোয়ার আছে, তার মানে এন এর জায়গায় কি হবে? স্কোয়ার। এন এর জায়গায় যদি স্কোয়ার হয় তার মানে 2t, এক্সের জায়গায় কি আছে? টি, তার মানে 2t 2 মাইনাস 1, তাহলে 2t 2 মাইনাস 1 হবে না? তাহলে 2 মাইনাস 1 মানে কি? 1। যিনি বুঝতে পারেন নাই বলছেন, এটা কি বুঝতে পেরেছেন 2t কিভাবে আসছে? জি না স্যার, আমি বুঝতে পারি না। না ভাইয়া, আবার একটু বুঝে দেন। আবার বুঝাই দেব। দেখেন, ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, তাহলে এটা কি দাঁড়াচ্ছে? এন এক্স এন মাইনাস 1। এখন যদি বলি ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার, তাহলে কি দাঁড়াবে? এন এর জায়গায় কি হবে? 2 হবে না? তাহলে এটাকে লিখব 2x 2 মাইনাস 1। তাহলে এখানে কত লিখব? 2x 1, দ্যাট মিন্স এটা কত? 2x। তাহলে এটাকে যদি বলি ডি ডিটি অফ টি স্কোয়ার, তার মানে এবার আমি কি লিখছি? এক্স এর জায়গায় টি লিখছি, তাহলে এটা কি আসবে? 2t হবে না? সিমিলার ভাবে। এবার বুঝতে পেরেছেন? জি স্যার। ভেরি গুড। তারপরটা আসেন, যদি এইটার কথা বলি, এখন দেখেন এটা আমি কার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতেছি? এক্স এর রেসপেক্টে।
এক্স এর রেসপেক্টে এক্স কে ডিফারেন্সিয়েশন করতেছি, তার মানে এক্স এর রেসপেক্টে এক্স কি শুধু ডিফারেন্সিয়েশন করব, বাকি সব কিছু কি কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্টগুলো কোথায় নিয়ে আসি, বাহিরে নিয়ে আসতে পারি। তাহলে যদি বাহিরে নিয়ে আসি তাহলে 5টাকে আমরা বাহিরে লিখলাম, আর এটাকে কি বললাম, ডিডিটি অফ টি। তাহলে ডিডিটি অফ টি এর ভ্যালু কত, এখানে মনে মনে কত আছে, 1 আছে না, 1 হবে না, তার মানে এখানে বসান 1x 1 মাইনাস 1, 1 মাইনাস 1 মানে কত, 0। তার মানে এই x এর উপরে 0 থাকার অর্থ কি, 1। তার মানে এখানে শুধু থাকবে কি, 1 থাকবে। এর আগে তো একটা 5 ছিল, তার মানে এখানে কি আসবে, 5 আসবে না। দ্যাট মিন্স এর পরেরটার ভ্যালু কি আসবে, 5 থাকবে। আপনারা এইভাবেও মনে রাখতে পারেন যে ডিডিটি অফ টি মানে কত আসবে, 1 আসবে, বা x মানে কত আসবে, 1 হবে। তারপরেরটা আসেন, এটা কি 6, 6 মানে কি, এটা তো কনস্ট্যান্ট একটা ভ্যালু। আর কনস্ট্যান্টকে যখন আমরা ডিফারেন্সিয়েশন করব, যখন কোনো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করব তখন এর ভ্যালু কত আসবে, 0। শূন্য। তাহলে এটা কত আসবে, 0। দ্যাট মিন্স আমরা কত পাবো, 2t + 5 পাবো। তার মানে এটাই হচ্ছে কি তার কারেন্ট। এখন ওই কারেন্টটা কত সময় বের করতে বলা হয়েছে, 3 সেকেন্ড সময়। তাহলে টি এর ভ্যালু কত বসাবো, 3 বসাবো। যদি 3 বসায় দিই তাহলে কারেন্ট কত আসবে, 2 × 3 + 5 = কত, 6 5 11। ইউনিট কি আসবে, অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারটাকে আমরা এ দ্বারা ডিফাইন করতে পারি। তাহলে ওই 3 সেকেন্ডে কত এম্পিয়ার কারেন্ট যাবে, 11 এম্পিয়ার কারেন্ট যাবে। বুঝতে পেরেছেন এইটুকু? কারো কোনো কনফিউশন? না ভাইয়া। ওকে ফাইন, ঠিক আছে। তারপরে চলেন যে আমরা পরেরটার কথা বলি। এখন পরেরটার কথা যদি বলতে চাই তাহলে কারেন্ট বের করতে বলা হয়েছে, বাট সেটা কোন ধরনের কারেন্ট বের করতে বলা হয়েছে, এভারেজ কারেন্ট বের করতে বলা হয়েছে না। তাহলে এভারেজ কারেন্টের অর্থটা কি, ডেল্টা কিউ ডিভাইডেড বাই কি, ডেল্টা টি। এখন ডেল্টা কিউটা কি, আপনার ফাইনাল চার্জ, টোটাল চার্জ। এখন এটাকে আমরা ডেল্টা দ্বারা আমরা কি বুঝি, চেঞ্জ লিখতে পারি না। আমরা ওই যে ডিসপ্লেসমেন্ট, এভারেজ ভেলোসিটি কিভাবে লিখতাম, এভারেজ ভেলোসিটিকে কিভাবে লেখা যায়, এক্স ফাইনাল মাইনাস এক্স ইনিশিয়াল, দুইটা পয়েন্টই তো থাকবে, এইটা মানেই তো টোটাল ডিসপ্লেসমেন্ট, তাই না। ডিভাইডেড বাই কি আসবে, টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল। এটা যদি লেখা যায় তাহলে এখানে আমরা কি লিখব, কিউ ফাইনাল মাইনাস কত, কিউ ইনিশিয়াল সময়, ডিভাইডেড বাই কি আসবে, টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল সময়। তাহলে এইখানে কিউ ফাইনাল, কিউ ফাইনালটা কত বলেন তো, ফাইনাল সময় কত, 2 সেকেন্ড সময় না। আমরা তো চার্জটাকে কিভাবে ডিফাইন করতেছি, চার্জ কার ফাংশন, টাইমের ফাংশন। তাহলে এখানে টাইমটা কত, ফাইনাল টাইমটা কত, 2 সেকেন্ড। তার মানে 2 সেকেন্ডে যে চার্জ মাইনাস হচ্ছে 0 সেকেন্ডে যে চার্জ, ডিভাইডেড বাই কত আসবে, 2 - 0 আসবে। টাইমটা কত, 2 থেকে 0 বাদ দেব। তাহলে এবার আসেন 2 সেকেন্ডে চার্জ কত হবে বলেন তো, এখানে 2 বসাই দেন চার্জের জায়গায়, তাহলে কত আসবে, এটার মধ্যে 2 বসাইলে। আমি এখানে যদি লিখি তাহলে কত আসবে, 2² + টি এর জায়গায় 2 হবে না, তাহলে ইনটু কত, 2 + 6। তাহলে কত আসবে এটার ভ্যালু, 4 + 6 10, তার মানে 20 কুলম্ব। তার মানে এখানে আমরা 20 মাইনাস কত, এবার যদি 0 বসাই তাহলে এই দুইটা তো 0 থাকবে, কত 6। তার মানে এখানে থাকবে কত, 6 ডিভাইডেড বাই কত, 2। দ্যাট মিন্স এখানে কত আসবে, 14 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে কত আসবে এখানে, 7 এম্পিয়ার। মিথিলা কি বলেছিলেন, 7 বলেছিলেন? জি ভেরি গুড। তাহলে এটা হচ্ছে কি 7 এম্পিয়ার কারেন্ট। সবাইকে এটা বুঝতে পেরেছেন কিনা বলেন? জি স্যার। কারো কোনো জি ভাইয়া। কনফিউশন? ভেরি গুড, ভেরি গুড, আপনারা তো খুব ভালো, একবারই বুঝে যান। আচ্ছা, যিনি বলছিলেন যে ডিফারেন্সিয়েশন বুঝি নাই, সে কোন ইয়ারে, ফার্স্ট ইয়ার নাকি সেকেন্ড ইয়ার? শোনার জন্য বলতেছি, ভয় নাই। কে বলেছিল? ভাইয়া অ্যাডমিশন। আমি। মারজানা, আপনি অ্যাডমিশন টেস্টের স্টুডেন্ট? জি ভাইয়া। ঠিক আছে, অসুবিধা জি নেই, ভাইয়া। হয়ে যায় মাঝে মাঝে এমন, তাই না। চলেন, সমস্যা নাই। এবার আসেন, এটা কি ছিল, আমরা একটু আগে যেটা করেছি সেটা ছিল চার্জ টাইমের টাইমের ফাংশন।
আচ্ছা, এখন এইটাকে তো আমরা কারেন্টটাকেও তো টাইমের ফাংশন বানাইতে পারি না? এই টাইপের কোশ্চেন কি আর করাবো? এই টাইপের তো অনেক কোশ্চেন হইতে পারে, তাই না? বাট বেসিকটা কি, এই জিনিসটাই তো, যখন অ্যাভারেজ বলবে তখন আপনার দুইটা জিনিস থাকবে, যখন ইনস্ট্যান্টেনিয়াস বলবে একটা থাকবে। এগুলো তো এরকম কোশ্চেন তো অনেক বানানো যায়, তাই না? একটা আছে, একটা হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিই, একটা হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিই, এটা বাসায় করবেন। স্যার এটা বলা থাকবে না যে এভারেজ আর ইনস্ট্যান্ট? হ্যাঁ, অবশ্যই বলা থাকবে। ইনস্ট্যান্টেনিয়াস যদি বলা না থাকে তাহলে বলা থাকবে যে আপনার 3 সেকেন্ডে কারেন্ট বের করেন, 4 সেকেন্ডে কারেন্ট বের করেন, তাহলে আপনার তাৎক্ষণিক বুঝে নিতে হবে কি ওইটা আপনার ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টই চাইছে। ঠিক আছে, যেমন আমি আরেকটা কোশ্চেন দিই, এটা হোমওয়ার্ক। যেমন এখানে কত টি কিউব প্লাস হচ্ছে কত 6t² মাইনাস 7, ঠিক আছে। দেন বলা হয়েছে যে আপনি কারেন্ট বের করেন, কারেন্ট কত আসবে at t is equal to কত সেকেন্ড, ধরেন 10 সেকেন্ডে, ঠিক আছে। এরপরে আপনাকে বের করতে বলা হয়েছে কারেন্ট বের করতে ফ্রম কত, 0 না বলে এবার কি বলা যায়, ধরেন যে 5 to 10 সেকেন্ডের জন্য 5 to 9 দেই, তাহলে দুইবার করতে হবে। কত 5 to 9 সেকেন্ডে কারেন্ট কত আসবে। আচ্ছা, এখন আমি তো অ্যাভারেজও বলে দেই নাই, ইনস্ট্যান্টেনিয়াসও বলে দেই নাই, তো আপনারা কি এটা বুঝতে পারতেছেন না কোনটা ইনস্ট্যান্টেনিয়াস কোনটা অ্যাভারেজ? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। দেখছি স্যার। জি বুঝতে পারতেছি। গুড। আচ্ছা, সাদিয়ার কথা, সাদিয়া যখন আনমিউট করে আমার কথাগুলো কানে বাজে, ঠিক আছে, মানে ইকো হয়। সাদি একটা কাজ করেন, আপনি ফার্স্ট এখনই, আপনি কি হেডফোন দিয়ে শুনতেছেন? না স্যার। আচ্ছা, তাহলে না, আপনার কথা না, তাহলে কার কথা ইকো হচ্ছে? কেউ একজন আনমিউট করলে কথাগুলো ইকো হয়। সমস্যা নেই, আবার এই ভয়ে আবার আনমিউট করেন না, এই অবস্থায় থাকেন না, কিন্তু আনমিউট অবশ্যই করবেন। যার জন্য হচ্ছে যদি বুঝতে পারেন, তা মানে সাথে সাথে লিভ নিয়ে আরেকবার জয়েন হন, বা ইয়ারফোন ইউজ করলে সেটাকে একবার ওপেন করে আরেকবার লাগান, ঠিক হয়ে যাবে। এরপরে আসেন আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আমরা তো চার্জটাকে টাইমের রেসপেক্টে ভেরিয়েবল করলাম, কারেন্টটাকে কি আমরা টাইমের রেসপেক্টে ভেরিয়েবল করতে পারি না? অবশ্যই তো পারি। যে আমি বললাম 1 সেকেন্ডে এত এম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে 2 সেকেন্ডে অত এম্পিয়ার যাবে, 3 সেকেন্ডে এত এম্পিয়ার যাবে, তাই না? আমি তো কারেন্টটাকে কনস্ট্যান্ট না রেখে সেটাকেও তো ভেরিয়েবল করতে পারি, পারি কি না? তো সেটাই আমি আপনাদের এখন আরেকটা দিচ্ছি। ভাইয়া ভাইয়া কি বললেন? ভাইয়া হ্যাঁ, বলছে আগের স্লাইডটা একটু দেন প্লিজ। নেন, এটা উঠায় নেন। হয়েছে? ভাই এটা হোমওয়ার্ক। হ্যাঁ, এটা হোমওয়ার্ক। হয়েছে ভাইয়া হয়েছে। স্যার এটা কি সাবমিট করা লাগবে না? পরে এইসব কথা পরে বলবো না, সাবমিট না করলে হবে, এটা জান। এবার আসেন আরেকটা কথা, সেটা কি, এবার কারেন্টটাকে আমরা কি করব, টাইমের রেসপেক্টে ভেরিয়েবল করব। তাহলে এখানে কি দিতে পারি, সাপোজ ধরেন যে 40² দিলাম, 70 দিলাম, -5 দিলাম। এবার কারেন্টটা কার রেসপেক্টে ভেরিয়েবল হয়ে গেছে বলেন তো? টাইমের রেসপেক্টে। এটা কি কনস্ট্যান্ট থাকবে সব সময়? প্রথম সেকেন্ডের কথা যদি চিন্তা করি, 0তম সেকেন্ডে কারেন্ট কত, 5, -5 এম্পিয়ার। তারপরে কত, 1 সেকেন্ডে কত চেঞ্জ হবে, 2 সেকেন্ডে কি হবে, আরও চেঞ্জ হবে, 3 সেকেন্ডে আরও কি হবে, চেঞ্জ হবে। তার মানে এই জিনিসটা চেঞ্জেবল হয়ে গেছে, ঠিক আছে, টাইমের রেসপেক্টে। ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট এগুলো বুঝতে পারাটাও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন আসেন, আপনাদেরকে কি বের করতে বলা হয়েছে, চার্জ বের করতে বলা হয়েছে। যেহেতু কারেন্ট দেওয়া আছে, তার মানে কারেন্ট তো আর বের করতে বলবে না, কি বের করতে বলা হয়েছে, ফাইন্ড দ্য চার্জ ফ্লোন ইন 5 সেকেন্ড, অর্থাৎ 5 সেকেন্ডে কত পরিমাণ চার্জ ফ্লো হয়েছিল সেটা আপনাকে বের করতে বলা হয়েছে। একটা ক্লু দিয়ে দিই, ক্লুটা কি, সেটা হচ্ছে কিভাবে বের করবেন, I is equal to dq ডিভাইড বাই dt থেকে। এবার এইটাকে কিভাবে কি করলে এটা আসবে, এটা আপনাদের ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন, ভেরি গুড, ইন্টিগ্রেশন করতে জি। হবে, একজন বুঝে গেছে। কারা কারা বুঝছেন এখানে ইন্টিগ্রেশন করা লাগবে? আমি বুঝছি। 2 জন বুঝতে পারছে। লামিয়া বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ভেরি গুড।
তাহলে কি করতে হবে এখানে ইন্টিগ্রেশন আমি করে দিই আপনাদের সাথে, চলেন সবাই মিলে করি। কি হবে এখানে, আমরা এটা কিভাবে লিখতে পারি যে dq ইজ ইকাল টু কত I dt, আর গুণ করতে পারি না? অবশ্যই পারি। এখন এইটা যদি পারি, এখন কথা হচ্ছে কি এইরকম টাইপের কোনো এক্সপ্রেশন দেখলে আমরা তো মাথায় প্রথমেই অ্যাটাক করা উচিত কি যে আমাকে এখানে কি করা লাগবে, ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করব। ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশন স্যার। হ্যাঁ, তার মানে দুইটা পজিশন থাকবে। আচ্ছা, তাহলে আমি এখানে ইন্টিগ্রেশন সাইন দিলাম, এইখানে ইন্টিগ্রেশন সাইন দিলাম, ঠিক আছে। এবার চার্জটা কত থেকে কত চার্জ, এটা তো চার্জ তাই না, তার মানে 0 থেকে চার্জটা 5 0 থেকে, এটা তো সময়, 5 কি চার্জ, 5 তো সময় না, তাহলে চার্জটা কি বের করব আমরা 0 থেকে কত কিউ চার্জ বের করব, কিউ পর্যন্ত, কিউ পর্যন্ত। আর সময়টা কত, সময়টা 0 থেকে 5 সেকেন্ড 0 থেকে সময়। 5 পর্যন্ত। এটা কি সবাই বুঝতে পারছি? দেখেন এইখানে কার রেসপেক্টে ইন্টিগ্রেশন করব আমরা, dq রেসপেক্টে, আর এখানে কার রেসপেক্টে ইন্টিগ্রেশন করব, dt এর রেসপেক্টে। তার মানে একটা হচ্ছে টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেশন হবে আর একটা চার্জের রেসপেক্টে ইন্টিগ্রেশন হবে, ঠিক আছে। এই জন্য এখানে আমরা টাইমের লিমিট বসাইছি, এখানে চার্জের লিমিট বসাইছি। ওকে, এবার এই i এর ভ্যালুটা আমরা এখানে বসাই দিতে পারি না। দেখেন i ইজ এ ফাংশন অফ টাইম, এবং টাইমের রেসপেক্টেই কিন্তু কি হবে ইন্টিগ্রেশনটা হবে। তাহলে এখান থেকে আমরা এটা কি বলতে পারি যে i এর ভ্যালু হচ্ছে 4t² প্লাস 70 মাইনাস 5, ওকে, ইন্টু কত আসবে dt, কত থেকে কত পর্যন্ত 0 to 5। এমন কেউ আছে যারা ইন্টিগ্রেশন পারি না? মার্জানা, তাই তো? আচ্ছা ঠিক আছে, সবাই তাহলে পারি, গুড। তাহলে আসেন সবাই পারলে কি হবে, আমরা এটার ইন্টিগ্রেশন, বেসিক ইন্টিগ্রেশনটা তাও লিখে নেই যে আমরা যদি x n dx, x টু দি পাওয়ার n কে dx এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করি তাহলে কি আসবে, তাহলে আমরা পাবো x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই কত n প্লাস 1 প্লাস কত পাবো c পাবো, যখন এটা বাউন্ডেড কন্ডিশন না থাকবে। বাট যদি বাউন্ডেড কন্ডিশন থাকে তখন এই c হবে না, কারণ c মাইনাস হয়ে যায়, বাদ হয়ে যায়। তখন কিভাবে বাদ হয়ে যায় এখনই আমরা দেখব। তাহলে এবার আসেন, এটার মধ্যে কি আছে 4 আছে না, তাহলে 4টা তো আমার জন্য কনস্ট্যান্ট, একই কথা কনস্ট্যান্ট টার্ম। তাহলে কার রেসপেক্টে ইন্টিগ্রেশন করতেছি, t এর রেসপেক্টে, তার মানে t ছাড়া যা কিছু থাকবে সবই কনস্ট্যান্ট। তাহলে 4টাকে আমি বাইরে নিয়ে আসতে পারি, নিয়ে আসলাম, দেন এখানে কি চিহ্ন দিলাম, ইন্টিগ্রেশন সাইন দিলাম, সেটা কত t² dt লেখা যায়। তারপরে কি করলাম, প্লাস হচ্ছে কত লিখলাম 7টাও আমার জন্য কনস্ট্যান্ট, দেন লিখলাম হচ্ছে t dt, দেন মাইনাস কি দিলাম 5 দিলাম, 5 তো কনস্ট্যান্টই, তাহলে সেটা লিখলাম dt। বুঝতে পেরেছেন? এবং লিমিটগুলা কত 0 to 5, তাহলে 0 to 5 আমরা বসাই দিতে পারি, 0 to 5 0 to 5 0 to 5। এবার এটাকে যখন আমি ইন্টিগ্রেশন করব তখন কি দাঁড়াবে, এটাকে ধরেন যে আমি যদি ইন্টিগ্রেশন করি, এটাকে যদি ইন্টিগ্রেশন করি অর্থাৎ x² dx, এটাকে ইন্টিগ্রেশন করলে কত দাঁড়াবে, x টু দি পাওয়ার 2 স্কয়ার, n এর জায়গায় এখন কত আসছে 2 আসছে, 2 প্লাস 1 ডিভাইডেড বাই কত 2 প্লাস 1, তার মানে কত x³ 3, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখব, t³ 3 লিখব না, দ্যাট মিন্স এখানে দাঁড়াবে t³ ডিভাইডেড বাই 3, ঠিক আছে। প্লাস সাইন দিলাম, প্লাস সাইন দিয়ে লিখলাম হচ্ছে যে 7, এটা লিখলাম। তাহলে এইখানে মনে মনে কত আছে 1 আছে না, যদি 1 থাকে, এবার এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি ধরেন যে t⁻1 dt, তাহলে কি আসবে t⁻1 প্লাস 1 ডিভাইডেড বাই কত 1 প্লাস 1, দ্যাট মিন্স এখানে আসবে কত t² ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তার মানে এখানে কি দাঁড়াবে t²/2। এরপরে যদি আমি ক্ষুদ্র ক্ষুদ্র টি গুলাকে যোগ করে ফেলি তাহলে একটা কি পাবো, ক্যাপিটাল টি পাবো না, তাহলে এখানে কি আসবে একটা টি আসবে। অর্থাৎ এইটাকে আমি যদি এইভাবে লিখি, দেখেন তো এইভাবে লেখা যায় না, t⁻0 মানেই তো 1 dt, তাহলে এখানে কি লেখা যাবে t⁻0 প্লাস 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1, দ্যাট মিন্স এটা হচ্ছে টি, ঠিক না। তাহলে এইটা টি হলে এই টিটাই তো লিখলাম। এরপরে কি করব, আমরা থার্ড ব্র্যাকেট সাইন দেব, থার্ড ব্র্যাকেট সাইন দিয়ে এই যে এই লিমিটগুলো ছিল এই লিমিটগুলো এখানে বসাই দিলাম, লোয়ার লিমিট লোয়ার লিমিটের জায়গায়, আপার লিমিট আপার লিমিটের জায়গায়, এগুলা বলা হয় কি লোয়ার টু আপার। আর এই যে ডিকিউ, এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, q
কিউ পাবো, আবার এইখানেও তো কি আসবে 0 টু কিউ। ওকে, দ্যাট মিন্স এখান থেকে এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করতে হবে। যখন লিমিট বসানো হয়ে যাবে, লিমিটের এগুলা বসানো থার্ড ব্র্যাকেট দিয়ে বসানো হবে, তারপর আমাকে কি করতে হবে, আপার লিমিট থেকে লোয়ার লিমিট বাদ দিতে হবে। তাহলে এই কিউর জায়গায় প্রথমে কি আসবে, ক্যাপিটাল কিউ মাইনাস 0, মাইনাস 0 কিনে দিলাম, এটা লোয়ার লিমিটের জন্য। এবার আসেন এটার মধ্যে, তাহলে 4 লিখবো, আপার লিমিট কত 5, তাহলে 5 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 3, মাইনাস কত আসবে, আচ্ছা মাইনাসটা পরেই চিন্তা করি, আগে আপার লিমিট সবগুলো বসিয়ে দিই। তারপরে কি আসবে, এখানে টি এর জায়গায় 5 আসবে, 5 স্কোয়ার বাই কত 2, দেন আসবে হচ্ছে 5 ইন্টু কত 5, টি এর জায়গায় 5 আসবে। এরপরে মাইনাস দিয়ে কি আসবে, লোয়ার লিমিটটা। তাহলে এবার এইখানে যদি 0 বসান, এই টোটাল টার্ম কত 0, একটা 0 বসালাম। আবার এইখানে যদি 0 বসাই তাহলে টোটাল টার্ম কত আসবে, 0 আসবে না, টি এর জায়গায় যদি 0 বসাই, এখন 0 দিয়ে সব কিছু মাল্টিপ্লাই করলে কি আসবে, 0ই আসবে। আবার এখানে টি এর জায়গায় 0 বসাইলে কত আসবে, 0ই আসবে। যার মানে এইখানে ঘটনাটা কি দাঁড়াবে, কিউ ইজ ইকুয়াল টু এইটার ক্যালকুলেশন। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত আসে অ্যান্সার, মিথিলা? আপনারা কি এইগুলা বোঝার জন্য বসেছিলেন নাকি অ্যান্সার বের করেননি? ভাইয়া ক্যালকুলেশন নাই। ক্যালকুলেটর নাই, কত আসবে দেখে বলেন। 125/3 ইন্টু 4, এটা কি বসে বসে এখন ক্যালকুলেশন করব? একবারে কেউ একজন বলে দেন। ভাইয়া 1375/6। তার মানে 1375 ডিভাইড বাই কত 6। 6, তার মানে এত কুলম চার্জ কি হবে, ওই 5 সেকেন্ডে প্রবাহিত হবে। সবাই কি বুঝতে পেরেছেন এটা? কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। কারো কোনো রকম কনফিউশন? হ্যাঁ না একটা কিছু বলি, না ভাইয়া না ভাইয়া। আপনাদের কি ক্ষুধা লাগছে? হুম, জি খাওয়া না দাওয়া খাওয়া দাওয়া করেননি দুপুরে? করছি তো। তাহলে চুপ কেন? ভাই হ্যালো হ্যাঁ বলেন। ভাই, এখানে সি উল্লেখ করে দিছেন হ্যাঁ সি কেন উল্লেখ ভাইয়া? করছি কি, ওটা কলম, কুলম্বের ও, একক কি না তা? না, জাস্ট ওই যে সূত্রে প্লাস চার্জের সি, একক কলম। ওরা বুঝতে পারেন, সরি ভাইয়া, সরি। আচ্ছা ওকে 7 বার ফাঁসিতে আমরা চুলাবো একটু পরে। ও এই কোশ্চেন কেন করলো? আচ্ছা ঠিক আছে, একবার ইয়া তোমার হয়েছে। আচ্ছা আমরা এটা চেঞ্জ করতেছি। হ্যাঁ এবার আসেন একটা জিনিস দেখেন, এই যে এতক্ষণ পর্যন্ত আমরা জিনিসগুলো দেখেছি, এইগুলা কি ছিল, টাইমের রেসপেক্টে কি ছিল, ভেরিয়েবল ছিল না? প্রত্যেকটা কন্টেন্ট কি ছিল, টাইমের রেসপেক্টে ভেরিয়েবল ছিল নাকি? আচ্ছা আপনারা ছোটবেলায় কিন্তু কনস্ট্যান্ট চার্জ সম্পর্কে পড়েছেন, কনস্ট্যান্ট সম্পর্কে পড়েছেন। কিভাবে পড়েছেন আসেন এটা একটু দেখি। কোথায় লিখছিলাম, কারেন্ট এবং চার্জের কাহিনী এইখানে লিখছিলাম। এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, যখন 9-10-এ আপনারা পড়েছিলেন তখন আপনারা বলতেন কি যে I ইজ ইকুয়াল টু কিউ বাই টি, এটা বলতেন না 9-10-এ যখন ছিলেন? সেটাই স্যার। কিউ ইজ ইকুয়াল টু জি। কি বলতেন, আইটি বলতেন। তাহলে এই যে এই কিউ ইজ ইকুয়াল টু আইটি অথবা আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, এগুলা যা ছিল এই সবগুলা কি ছিল, কনস্ট্যান্ট ছিল। এখানে কি ভেরিয়েবল কোনো টার্ম আসছিল? আসে নাই। আপনাকে কারেন্ট দেওয়া থাকতো 5 এম্পিয়ার সাপোজ, চার্জ দেওয়া থাকলো হচ্ছে যে 2 কুলম, তাহলে সেখানে আপনি টি বের করে ফেলতেন। তারপরে আপনার ধরেন যে চার্জ দেওয়া আছে ডিরেক্ট 5 কুলম, সময় দেওয়া আছে 2 কুলম, কত এম্পিয়ার কারেন্ট যাবে, সময় দেওয়া আছে 2 সেকেন্ড, কত এম্পিয়ার কারেন্ট যাবে, এগুলো আপনারা কি ডিরেক্টলি বের করতে পারতেন না? তাহলে ওইখানে ওই জিনিসটাই এখন আমরা যখন ইন্টারে চলে আসছি তখন এটাকে আমরা দুইভাবে শিখতেছি। কি কি, একটা হচ্ছে কি ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট এবং আরেকটা কি এভারেজ কারেন্ট দ্বারা। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি কনস্ট্যান্ট এবং ভেরিয়েবল এই দুইটা টার্ম কিন্তু বোঝাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপরে আসেন আরও কিছু ছোটোখাটো কথা বলি। আজকে আর মনে হয় না যে ওই জায়গায় যাইতে পারবো, এই হিস্টোরি অফ কারেন্টটা আমি নেক্সট ক্লাসে শুরু করব, ঠিক আছে? আজকে আরও ছোটোখাটো কিছু কথা আছে, এগুলো বলতে অনেকটা সময় লাগবে। দেখেন আরেকটা কথা আমরা জানি যেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়ি, কোয়ান্টাইজেশন অফ চার্জ, চার্জের কোয়ান্টাইজেশন। চার্জের কোয়ান্টাইজেশন বলতে কি বুঝেন, প্লাস মাইনাস এনই বুঝেন না নাকি এটা আজকে প্রথম দেখলেন?
প্রথম দেখলেও সমস্যা নাই। চার্জের কোয়ান্টাইজেশন বলতে কি বোঝায়? প্লাস মাইনাস এনই। আসলে এইটা কি ছিল? এটা ছিল যে ধরেন যে একটা জায়গার মধ্যে যদি আমি 1 গ্রাম কপার রাখি, তাহলে এখানে 1 গ্রাম কপারের যে চার্জটা, সেখানে চার্জটা কতটুকু পরিমাণ চার্জ থাকবে সেটাই বোঝায়। বুঝতে পারছেন? এই প্লাস মাইনাস এনই দ্বারা কিভাবে বোঝায়? এই এনটা বলতে বুঝি যে আমরা নাম্বার অফ চার্জ। কি বুঝি? নাম্বার অফ চার্জ। এটা আমাদের ইম্পর্টেন্ট, কাজে লাগবে এখানে। ঠিক আছে, এনটা কি? নাম্বার অফ চার্জ। ঠিক আছে, তাহলে বলেন যে আমি যদি 1 গ্রাম অ্যাভোগাড্রোর সংখ্যার সমান, অ্যাভোগাড্রোর চার্জ সংখ্যার সমান যদি আমি 1 গ্রাম কপার রাখি, তাহলে এখানে চার্জ কত আসবে? 1.6 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা কত? 10 ইনভার্স স্যার 1.6 ইন্টু 10 ইনভার্স কত অ্যাভোগাড্রোর সংখ্যা? 23 23। 10 ইনভার্স 23। তার মানে 10 ইনভার্স 10 23, মাইনাস 18। হ্যাঁ 10 ইনভার্স 23 পরিমাণ চার্জ থাকবে না এখানে? ই দ্বারা কি বুঝতেছি আমরা? পজিটিভ চার্জ অথবা নেগেটিভ চার্জ। যে প্লাস মাইনাস আছে আগে, প্লাসই হলে পজিটিভ চার্জ, মাইনাসই হলে কি? নেগেটিভ চার্জ। কথাটা কি বুঝতে পারতেছেন? তার মানে এইটাকেই বলা হয় কি? কোয়ান্টাইজেশন অফ চার্জ। এগুলো আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়ে আসি, তারপরেও এখানে বললাম। এটা নিয়ে আর অনেক কিছু বলা যায়। এইখান থেকে আমরা বলতে পারি যে চার্জের কনজারভেশনের ব্যাপার, চার্জের যে সংরক্ষণশীলতা। আপনারা সংরক্ষণশীলতা নীতি কোথায় কোথায় পড়েন? এনার্জি কনজারভেশন পড়েন, মোমেন্টাম ভরবেগের কনজারভেশন পড়েন, চার্জেরও কিন্তু কনজারভেশন আছে। ঠিক আছে, বই খুললেই কিন্তু এগুলা দেখতে পাবেন, অসুবিধা নেই। তাহলে এখানে এটা কি দাঁড়াচ্ছে বলেন তো? কোয়ান্টাইজেশন অফ চার্জ। কোয়ান্টাইজেশন অফ চার্জ। ঠিক আছে, কোয়ান্টাইজেশন অফ চার্জ আরেকবার বিশ্লেষণ করা যায় যে চার্জ সবসময় পূর্ণ সংখ্যায়, এই এন এর ভ্যালুটা সবসময় ইন্টিজার থাকবে, ফ্র্যাকশন হবে না। চার্জ সবসময় কি ইন্টিজার ভাবে ট্রান্সফার হয়। বুঝতে পারছেন? ফ্র্যাকশনাল কোনো ভ্যালুতে না। এটাকে আমরা কোয়ান্টাইজেশন অফ চার্জ বলি। যাই হোক, এবার আসেন আরেকটা কোশ্চেন যদি আমি করি। আরেকটা কোশ্চেন যদি করি, সেটা কি? ধরেন যে একটা কন্ডাক্টরের মধ্যে নেগেটিভলি চার্জ আছে। এখন নেগেটিভলি চার্জ বলতে আমরা কি বুঝাই? কি বলছি? একটা কন্ডাক্টর নেগেটিভলি চার্জ আছে কন্ডাক্টরের মধ্যে, তাহলে সেটা বলতে কি বোঝাচ্ছে? সেটার মধ্যে কার বেশি আছে? ঋণাত্মক। ঋণাত্মক চার্জ বেশি আছে নাকি ধনাত্মক চার্জ বেশি আছে? নেগেটিভলি চার্জ কন্ডাক্টর। কি বলছি? নেগেটিভলি চার্জ কন্ডাক্টর। কন্ডাক্টর মানে কি স্যার? পরিবাহী। ওরে আমরা কি করব? কন্ডাক্টর 14 বার ফাঁসিতে ঝুলাম। কন্ডাক্টর সম্পর্কে বলে আসছি না সঞ্জিত? কিছুক্ষণ আগেই তো বললাম। আপনার ধ্যান কোথায় থাকে? কার কাছে মনোযোগ দিয়ে আসছেন বলেন তো? স্যার কারো কাছে না, রাজহৃদয় স্যারের কাছে দিতেছি স্যার। তাহলে আমার কাছে দিলে এই অবস্থা কেন? আমি তো এগুলো বলে আসছি না। ক্লাসের সময় ধ্যান থাকবে ক্লাসে, বুঝছেন? ওকে, দেখেন তাহলে নেগেটিভলি চার্জ কন্ডাক্টর বলতে কি বুঝি? ওই কন্ডাক্টরটা কি দ্বারা পরিপূর্ণ? এক্সেস অফ ইলেকট্রন দ্বারা। ইলেকট্রনের আধিক্যতা বোঝায়, তাই না? কোশ্চেন আসে কিন্তু এই জিনিসগুলো দিয়ে, একটু পরেই আবার ভুল বলবেন। ঠিক আছে, এখন যদি বলি যে পজিটিভলি চার্জ কন্ডাক্টর, তাহলে কি বুঝাবে? পজিটিভলি চার্জ কন্ডাক্টর বলতে কি বুঝবো? প্রোটনের আধিক্য। এই যে বলছি না, একটু পরেই ভুল বলবেন। প্রমাণ পেয়ে গেছেন আপনারা। প্রোটনের আধিক্য না, এখানে এটা বুঝাবে ইলেকট্রনের আধিক্য। তো হচ্ছে যে কি? নেগেটিভলি চার্জ কন্ডাক্টর। আচ্ছা, এখানে লিখে দেই এক্সেস অফ ইলেকট্রন, তাই না? এখানে আধিক্যতা কার থাকবে বেশি? ইলেকট্রনের, এক্সেস অফ ইলেকট্রন। আর পজিটিভলি চার্জ কন্ডাক্টর বলতে বুঝাই এক্সেস অফ ইলেকট্রন শর্টেজ বা ডিফিসিট। বুঝতে পারছেন? মানে ইলেকট্রনের শর্টেজ হয়েছে, ইলেকট্রনের আধিক্যতা যেটা, সেটাকে শর্টেজ হইলে সেটাকে আমরা কি বলি? পজিটিভলি ইলেকট্রন, পজিটিভলি চার্জ কন্ডাক্টর বলি না? ধরেন একটা কন্ডাক্টরের মধ্যে চার্জ পজিটিভ আছে, এর মানে কি? ইলেকট্রন কম আছে। বুঝতে পেরেছেন? তার মানে এখানে কি দাঁড়াবে? এক্সেস অফ ইলেকট্রন শর্টেজ।
লিখে রাখতে পারেন, বাংলায় লিখতে পারেন যে ইলেকট্রনের আধিক্যতা কম আছে। ডিফিসিট অথবা কি শর্টেজ। আচ্ছা, এখন যদি বলি নিউট্রালি চার্জ কন্ডাক্টর, কোনটা বেশি আছে কোনটা কম আছে? আমি কিচ্ছু বলবো না এখন আর। সে কিছু বলবে না। নিউট্রালি চার্জ কন্ডাক্টর বলতে কি বুঝবো তাহলে? ইলেকট্রনের ঘাটতি আছে। ধনাত্মক আর ইলেকট্রন আর প্রোটন সমান আছে। সমান হবে। সমান হবে, এখানে আর কোনোটাই হ্যাঁ স্যার, বেশি না। হ্যাঁ স্যার। সমস্যা ঘাটতি আছে নাকি? তাহলে কি হবে? দুইটার মধ্যে দেখেন, আমি আপনাদের মাইন্ডটাকে কিন্তু একটু ডাইভার্ট করতেছি, কন্ডাক্টরের দিকে নিয়ে যাচ্ছি, একটু খেয়াল রাখবেন কোন দিক থেকে কোন দিকে যাচ্ছেন, ঠিক আছে? তাইলে এখানে ঘটনাটা কি দাঁড়াবে? এখানে দাঁড়াবে যে চার্জ কি আছে কন্ডাক্টরে, দুইটাই সমান আছে, কোনোটাই আধিক্য না, ঠিক না? একটু আগেই তো বলে আসছে। আচ্ছা, এখন একটা কথা বলবো, এটাও খুব ভালো একটা কোশ্চেন, ঠিক আছে? কোশ্চেনটা কি, একটা নেগেটিভলি চার্জ কন্ডাক্টরের ভর বেশি হবে নাকি একটা পজিটিভলি চার্জ কন্ডাক্টরের ভর বেশি হবে? স্যার পজিটিভ। বুঝতেছি না ভাইয়া। আচ্ছা, আমি লিখে ভাইয়া দিচ্ছি, পজিটিভ হবে। নেগেটিভলি চার্জ কন্ডাক্টরের ভর বেশি হবে নাকি পজিটিভলি চার্জ কন্ডাক্টরের ভর বেশি হবে? কোনটা বেশি হবে? কোনটা সঠিক? দুইটা কন্ডাক্টর আমি একসাথে রেখে দিলাম, একটা হচ্ছে নেগেটিভলি চার্জ কন্ডাক্টর, একটা হচ্ছে পজিটিভলি চার্জ কন্ডাক্টর, কোনটার ভর বেশি হবে? এটা ভালো কোশ্চেন এবং পজিটিভ। নেগেটিভলি চার্জ কন্ডাক্টর। আচ্ছা ঠিক আছে, এইগুলা ভাইভাতে জিজ্ঞেস করে। কোন ভাইভাতে? আপনাদের এই জেনারেল ভাইভাতে না, বিভিন্ন চাকরি ক্ষেত্রের ভাইভাতে এইগুলো জিজ্ঞেস করে, বুঝতে পারছেন? তখন মাথায় আসে না যে জিনিসগুলো আসলে কি হচ্ছে, বুঝতে পারছেন? আর অ্যাজ এ ইলেকট্রিক্যালের স্টুডেন্ট তো এগুলো তো মাথায় রাখতে হবে আমার, এবং আপনাদেরও আমি দিয়ে দিচ্ছি এই জন্য। কোনটা বেশি হবে বলেন তো, নেগেটিভলি নাকি পজিটিভলি? একজনে বলতেছে পজিটিভ, একজনে বলতেছে নেগেটিভ। আচ্ছা, যিনি নেগেটিভ বলেছেন, কেন বলেছেন নেগেটিভ? কারণ ভাই এটা যখন নেগেটিভ হয় এটা তো মানে সবকিছু কারণ আধিক্য কার বেশি বলেন তো? মানে হ্যাঁ ওখানে তখন হলো নিউক্লিয়াস ওখানে বেশি পরিমাণ সরে না। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পারছি। ইলেকট্রনের আধিক্যতা বেশি না, এই জন্য কার ভর বেশি হবে? নেগেটিভলি চার্জ কন্ডাক্টরের ভর বেশি হবে, পজিটিভলিটা হবে না যদি একই টাইপে রাখা হয়, বুঝতে পারছেন? কারণ ইলেকট্রনের আধিক্যতা বেশি, এই জন্য কার বেশি হবে? অবভিয়াসলি ইলেকট্রনের, যেটা নেগেটিভলি আছে, ঠিক আছে? এই ছিল কথাবার্তা। তো এখন স্যার আরেকবার একটু বলেন স্যার, বুঝে যাই। আধিক্যতা কার বেশি বলেন তো? এক্সেস অফ ইলেকট্রন কার বেশি থাকে? নেগেটিভলি চার্জের না? আর তার মানে হ্যাঁ। তার ভর বেশি হবে। ও একটা কন্ডাক্টরের মধ্যে আধিক্যতা কার বেশি থাকে? এক্সেস অফ ইলেকট্রনেই তো আধিক্যতা বেশি থাকে নাকি? তাহলে কোনটা বেশি হবে? স্যার আবার একটু বলবেন স্যার, মানে কিসের জন্য স্যার নেগেটিভ, যেহেতু আমি পজিটিভ বলছি। এই যে আর আমি একটু স্যার एग्जांपल দিলে তিনবার বলছি, তিনবার আবার বলি। প্লিজ। একটা কন্ডাক্টরের মধ্যে কোনটা বেশি আধিক্যতা থাকে? এক্সেস অফ ইলেকট্রনই তো বেশি থাকে, তাই না? ইলেকট্রনগুলাই তো ফ্রিলি ঘুরতে পারে, তাহলে কোনটার বেশি ভর হবে? নেগেটিভলি চার্জ কন্ডাক্টরে। ইলেকট্রন যার বেশি। ভেরি গুড। এখন বলেন যে আপনাদের আরেকটা টপিক শুরু করব কিনা। এটা শুরু করলে মিনিমাম হচ্ছে 30 থেকে 40 মিনিট আমার কথা শুধু শুনতে হবে। সেটা কি অন্য দিন। আজকে শুরু করব না নেক্সট ক্লাসে বলেন? অন্য দিন স্যার। একজন মতামত অন্যদিন দিয়েছে, বাকিরা বলেন। স্যার আপনার ইচ্ছা।
এটা শিখলে আজকে এটা যদি করেন তাহলে আপনার একটা চমৎকার জিনিস ভাই পেয়ে নামাজের যাবেন। টাইম তো চলে যাবে তাইলে। নামাজের টাইম চলে যাবে। নামাজ কয়টা থেকে? আজান তো অনেক আগে দিছে। আচ্ছা ঠিক আছে, আমাদের এদিকে 4টায় দিছে। ঠিক আছে তাহলে। আচ্ছা আজকে এই পর্যন্তই রাখি, তবে নেক্সট ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ক্লাস, খুবই ইম্পর্টেন্ট। এই কথাগুলো যা যা বলেছি নেক্সট ক্লাসে মাথায় নিয়ে আসবেন, বুঝতে পেরেছেন? এই জন্য লিখে দিছি, কিন্তু কথাগুলো রিভাইজ করবেন, কি কি বলেছি মাথায় নেবেন। ওকে, তাহলে আজকের ক্লাসে আর ওই ইম্পর্টেন্ট টপিকসটা না পড়াই, নেক্সট ক্লাসে আলোচনা করব এটা নিয়ে। বলেন আজকের ক্লাস নিয়ে কারো কোনো সমস্যা আছে নাকি? একবার পেজগুলো উল্টিয়ে দেখেন।